ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। জমিরুল ইসলাম, জাভাস্ক্রিপ্টের ক্লাস ছিল বোনাস ক্লাস। আজকে আপনাদের হচ্ছে jQuery এর একটা ক্লাস আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের ওয়েব ডিজাইনে এই ক্লাসটা খুব লাগবে। সো দেখেন, মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। সো আমরা একটা index.html ফাইল করলাম, আর এই ফাইলটা আমরা দেখি সাবলামে ওপেন করি। আমার ক্লাস ভিডিও অন হয়ে গেছে, ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। jQuery, ওকে, একটা কাজ করি। বুটস্ট্র্যাপে যাই। এই বুটস্ট্র্যাপ চিনেন? গেট বুটস্ট্র্যাপ কখনো দেখছেন? আচ্ছা, এটুকু পর্যন্ত কে বুঝেন নাই বলেন? কি করলাম, এখানে বুটস্ট্র্যাপে গেলাম, বুটস্ট্র্যাপ থেকে বুটস্ট্র্যাপের স্টার্টার টেমপ্লেট যেটা হচ্ছে সিডিএন, সেটা ইমপ্লিমেন্ট করলাম। এখানে jQuery ফাইলটা লিঙ্ক আপ করলাম, jQueryর সাথে আর একটা আছে pop.js ফাইল, সেটা লিঙ্ক আপ হলো। তার সাথে হচ্ছে বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্টের যে সিডিএন ফাইল সেটা লিঙ্ক আপ করলাম, আর উপরে হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস এর সিডিএন ফাইলটা লিঙ্ক আপ করলাম। এখানে একটা টাইটেল দিলাম আর একটা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। কেউ আছেন এটুকু বুঝেন নাই? এটা মনে আছে? আচ্ছা, ঠিক আছে, মনে থাকলে ভালো। জাস্ট তারপর কোডটা একটু শর্ট করে নিয়ে আসলাম। শর্ট করে আনার পরে এই হচ্ছে আমার হ্যালো ওয়ার্ল্ড, তাই না? সো হ্যালো ওয়ার্ল্ড থাকুক। তো এখানে আমরা একবার একটা কাজ করি, আমরা বুটস্ট্র্যাপের ন্যাপবারে চলে যাই। যাওয়ার পরে এই ন্যাপবারটা একটু কপি করি, কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে একটু ঠিক করি। ওকে, সো এটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপের ন্যাপবার। এটাকে যদি একটু ড্রপ ডাউন করি, সবই কাজ করতেছে, টগলও কাজ করতেছে, ড্রপ ডাউনও কাজ করতেছে, সব ওকে, তাই না? আচ্ছা, এখন আমি যদি এখান থেকে এই বুটস্ট্র্যাপের এই যে এখান থেকে এই ফাইলটা jQuery ফাইলটা যদি আমি রিমুভ করে ফেলি, তাহলে কি হবে যদি আমি একটু দেখি। তাহলে আমার কিন্তু এই যে সিএসএস এর মতো আছে, জাভাস্ক্রিপ্টের মতো জাভাস্ক্রিপ্ট আছে, কিন্তু এই ড্রপ ডাউনে ক্লিক করলে ড্রপ ডাউনও কাজ করতেছে না, এই টগলও কাজ করতেছে না। এই যে ইন্টারেক্টিভ কাজটা, এই কাজটা কিন্তু আমার এই jQuery লাইব্রেরি ফাইলের মাধ্যমে হচ্ছে। সো একটা জিনিস মনে রাখবেন, জাভাস্ক্রিপ্ট যখন আমরা কোড লিখছিলাম, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের জন্য আমাদের কোনো লাইব্রেরি ফাইলের প্রয়োজন হয় নাই, তাই না? আমরা জাস্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা স্ক্রিপ্ট কোড নিলাম HTML এর নিচে, ওইখান থেকে আমরা কোড করলাম, আমার কোডের আউটপুট চলে আসছে। মানে আমার জাভাস্ক্রিপ্টে কোড লিখতে কোনো প্রকার সহায়ক ফাইলের কি দরকার পড়েছিল? কোনো সহায়ক ফাইলের দরকার পড়েনি, তাই না? যা কিন্তু আপনি jQuery লিখতে গেলে আপনাকে jQuery লাইব্রেরি ফাইলটা অবশ্যই লাগবে। jQuery লাইব্রেরি ফাইল ছাড়া আপনার jQuery কোড কাজ করবে না। তা আমরা যদি এই লাইব্রেরি ফাইলটা দেখি, এই লাইব্রেরি ফাইলটা কি, যে HTTP অ্যাপ একটা লাইব্রেরি ফাইল আছে, এটা তো নিশ্চয়ই একটা ওয়েবসাইটের ইউআরএল, তাই না? এই ওয়েবসাইটের ইউআরএলটাকে আমরা যদি একটু দেখি, এই হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএলটা। এখানে একটা সিডিএন ফাইল আছে, ওকে ফাইন, ভেরি গুড। এখানে এই সিডিএন ফাইলটা মিনি ফাইল, মানে jQuery একটা মিনি। এখন এটাকে যদি আমরা সেভ করি, সেভ এজ দেই,
সেভ এস করে কি করতে পারি আমরা আমাদের যদি একটু যাই আমাদের আজকের ক্লাসে, এখানে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইল একটা ক্রিয়েট করে এটাকে সেভ করতে পারি। তো আমরা যেটা জানি যে jQuery ফাইলের এক্সটেনশন কিন্তু জাভাস্ক্রিপ্ট, কারণ jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, তাই না? ওকে, এখন মনে করেন আমরা এখন বর্তমানে বুটস্ট্র্যাপে 4.5 এ আছে। আমরা যদি বুটস্ট্র্যাপের একটা আগের ভার্সনগুলোতে যাই, লাইক হচ্ছে লাস্ট স্টেবল ভার্সন ছিল 3.4.7। সো এখানে যদি একটু আমরা যাই, এখানে গিয়ে যদি আমরা গেটিং স্টার্টেড একটু ক্লিক করি, ওকে গেটিং স্টার্টেড ক্লিক করি, দাঁড়ান একটা জিনিস একটু দেখি। এখন কিন্তু আবার কাজ করতেছে, তাই না? কারণ হচ্ছে আমরা হচ্ছে jQuery ফাইলটা রাখছি। এবার এখানে যদি যে আমরা একবারে নিচে যাই একটু, এই ফাইলটা যদি একটু দেখেন, এখানে বুটস্ট্র্যাপের আমরা যদি এই আগের ফাইলটাকে যদি আমরা দেখি, এই যে jQuery.min.com, এই ফাইলটাকে যদি আমরা একটু দেখি, এখানে কিন্তু আমার ভার্সন 1.1.2.4। আমি যদি একটু আরেকবার দেখি এটা কোন ভার্সন আছে, 3.4, এই যে 3.7 এ যাই। মানে আমিও কিন্তু 3 দিয়ে শুরু করছিলাম যখন আমি কাজ শুরু করি, তারপরে তো 4 আসলো, নেক্সট 5ও আসতেছে। একটু অপেক্ষা করি। গেটিং স্টার্টেড, এই তো এই যে আমরা যদি আগের বুটস্ট্র্যাপের ফাইলটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন এই যে নিচে আমরা তো জানি ফার্স্ট হচ্ছে jQuery লাইব্রেরি ফাইল হবে, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপের min.js ফাইল হবে, তারপর হচ্ছে আমার নিজের জাভাস্ক্রিপ্ট বা jQuery ফাইলটা হবে। এই আগের ফাইলটা যদি একটু দেখেন, লক্ষ্য করেন, এখানে কিন্তু আগের jQuery ফাইলটা সে কিন্তু ভার্সন 1.1.24 সে কিন্তু অ্যাজাক্স থেকে আসছে। অ্যাজাক্সও হচ্ছে এরকম জাভাস্ক্রিপ্টে আর একটা বলা যেতে পারে লাইব্রেরির মতোই কাজ করে। সো এই অ্যাজাক্স থেকে যখন আসছে তখন কিন্তু আমার আগের যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো কিন্তু এই লাইব্রেরি ফাইলের সাথে কম্পিটেবল। সো আপনি যখন অনেক প্লাগইন ডেভেলপমেন্টের কাজ করতে যাবেন তখন কিন্তু এই লেটেস্ট ভার্সনটার সাথে কম্পিটেবল নাও হতে পারে। সো আমি যদি আগের ফাইলটাকে কপি করে, অ্যাজাক্স ফাইলটাকে কপি করে আমি যদি এই ফাইলটা এখানে বসায় দেই, তাহলে কি হবে, আমার ড্রপডাউন কিন্তু কাজ করতেছে, তাই না? এবার আমি যদি এই pop.js ফাইলটা রিমুভ করে দেই, জাস্ট দুইটাই রাখলাম, রিমুভ করে আমি যদি এখানে আবার এসে চেক করি, আমার ড্রপডাউন কিন্তু কাজ করতেছে। মানে আমার লেটেস্ট ভার্সনের সাথে pop.js ফাইলটা লাগতেছে, বাট আগের ভার্সনটার সাথে আমার অ্যাজাক্সের যে ফাইলটা আছে সেটার সাথে আমার ওই pop.js ফাইলটা লাগতেছে না। এবং আমি প্লাগইন ডেভেলপমেন্ট করতে গেলে আমি এই 1.1.2.4 এই ভার্সনটাই ইউজ করব। ক্লিয়ার সবাই? আচ্ছা, লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্যটা যদি আমি আপনাকে খুব সিম্পল একটা এক্সাম্পলের মধ্যে দেই, মনে করেন আপনি ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনাকে একটা পুরা শপিং মল চিন্তা করেন, হ্যাঁ শপিং মল মনে করেন বসুন্ধরা সিটি, এখানে মনে করেন আপনি সিনে ওয়ার্ল্ড আছে, জুতার দোকান আছে, তারপর হচ্ছে স্মার্টফোনের দোকান আছে, ঠিক আছে? আর আপনি আজকে মুভি দেখতে যাবেন, তাহলে কই যাবেন? আপনি সিনে ওয়ার্ল্ডে যাবেন। তো সিনে ওয়ার্ল্ডটা মনে করেন বসুন্ধরা সিনে ওয়ার্ল্ডটা হচ্ছে একটা লাইব্রেরি, আর পুরো বসুন্ধরা শপিং কমপ্লেক্সটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কে হচ্ছে আপনাকে আনইউজড অনেক কিছুই আপনার এক্সট্রা জিনিস থাকবে, যেগুলো আপনার যেটা যেটা লাগবে আপনি ইউজ করবেন। আর লাইব্রেরি হচ্ছে শুধুমাত্র আপনার যে জিনিসটা লাগবে সেটা আপনি নিয়ে ইউজ করবেন। বুঝতে পারছেন ফিরোজ আহমেদ? সবারই কি সাউন্ডের প্রবলেম? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি তাহলে একটু আবার জয়েন করি। এবার শুনতে পাচ্ছেন? নাও ক্লিয়ার? আমি রিজয়েন করলাম আবার। সবাই ক্লিয়ার? ওকে, তো ফিরোজ আহমেদ বুঝতে পেরেছেন লাইব্রেরি এবং
ফ্রেমওয়ার্কের ভিতরে পার্থক্যটা কি? ফ্রেমওয়ার্কে হচ্ছে আপনার একটা কোডের সমন্বয় তৈরি করা একটা প্যাটার্ন থাকবে, যেগুলো ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটটা ডেভেলপ করবেন, যেখানে অনেক কিছু আপনার লাগতেও পারে, অনেক কিছু আপনার নাও লাগতে পারে। আর লাইব্রেরি হচ্ছে শুধুমাত্র আপনার যে জিনিসটা লাগবে সেই জিনিসটাকে আপনি কল করে এখান থেকে ইউজ করবেন। বুঝতে পেরেছেন? ওকে, সো আমরা তাহলে চলে আসি। আর এটা সবচেয়ে কনফিউজিং কোশ্চেনটা কি হচ্ছে জানেন? রিয়াক্টটাকে লাইব্রেরি বলা হয়, বাট এটা ফ্রেমওয়ার্কের মতো কাজ করে। আচ্ছা, আমরা চলে আসি এখন। তাহলে আমরা মোটামুটি আমাদের লিঙ্ক আপটা দেখলাম কিভাবে jQuery ফাইল লিঙ্ক আপ করতে হয়। আমি ফার্স্টে আমার jQuery ফাইল রাখলাম, তারপরে বুটস্ট্র্যাপে মানে ফ্রেমওয়ার্কের ফাইল রাখলাম। ফার্স্ট হচ্ছে লাইব্রেরি, তারপর হচ্ছে ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে আমার নিজের কোড রাখলাম। এবার আসলে আর আমার এই নেভিগেশনের দরকার নাই, এটার আমি এবার ফেলে দিই। এটা জাস্ট আমি একটু চেক করার জন্য করছি। ওকে, এবার আমি এখানে এসে একটা পি ট্যাগ লিখলাম, ঠিক আছে? সো এই সিনট্যাক্সটা বুঝতে পারছেন কিভাবে এই সিনট্যাক্সটা কাজ করে? কোনটা আগে তারপরে সিরিয়ালটা, বুঝতে পেরেছেন? সবাইকে ক্লিয়ার? ওকে, সো এবার মনে করেন আমি একটা কাজ করি, আমি jQuery ফাইলকে আমরা সিলেক্ট করব $সাইন দিয়ে। আপনারা তো গত ক্লাসে ইভেন্টগুলো দেখানো নাই, তাহলে কিভাবে দেখে আপনাদের? আচ্ছা আচ্ছা, জিনিসটা jQuery জিনিসটা কিভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে বলি। জিনিসটা কাজ করে সিলেক্টর, ইভেন্ট আর হচ্ছে ফাংশন। আর আমরা গত ক্লাসে দেখছি ফাংশন কিভাবে লেখে। ফার্স্টে ফাংশন বলতে হয়, তারপর এখানে একটা প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হয়, তারপর হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট দিতে হয়। এভাবে ফাংশনটা লেখে, তাই না? ফাংশনটা কি এভাবে লেখে না? জি ভাইয়া, একটু অপেক্ষা করেন, এইটা মনে হয় প্রবলেম। সো আমরা জানি ফাংশন কিভাবে লেখে, এটা আমরা গত ক্লাসে দেখছি। সো এই jQueryর প্যাটার্নটা হচ্ছে আপনাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, এর ভিতরে একটা ইভেন্ট দিতে হবে, তারপরে ফাংশনটা কাজ করবে। আর আমরা এই জিনিসগুলোর জন্য আমরা চলে যাই jQueryর ওয়েবসাইটে। jQuery শেখার জন্য jQuery ওয়েবসাইটে যাব। আর jQuery ওয়েবসাইটে মনে করেন আপনাকে এত ওই যে জাভাস্ক্রিপ্টে যেমন অনেক কিছু ইন্টার দিয়ে তারপর জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটে যেতে হয়, jQueryতে যেতে হয় না। একবারে জাস্ট আপনি jQuery ওয়েবসাইটে ডিরেক্ট চলে যেতে পারবেন। এখান থেকে API ডকুমেন্টেশনে চলে যাবেন, এখানে আপনি ইভেন্টগুলো পাবেন। এই যে এখানে বিভিন্ন, আমরা এখান থেকে কয়েকটা ইভেন্ট আজকে দেখব। সো আমরা চলে গেলাম, এখান থেকে আমরা জানি সিলেক্টর ইভেন্ট ফাংশনটা এভাবে কাজ করে। সো সিলেক্টরটাকে করা হয় $সাইন দিয়ে। $সাইন দিয়ে সিলেক্ট করলাম। আর যে জিনিসটাকে সিলেক্ট করে H1 হচ্ছে একটা ট্যাগ, তাই না? সো ট্যাগের আগে ডট বা হ্যাশ কিছুই দিতে হয় না, ক্লাস এবং আইডির আগে দিতে হয়, বাট জিনিসটা একটা কোটেশনের ভিতরে রাখতে হচ্ছে। আমি H1 ট্যাগটাকে সিলেক্ট করলাম, এর ভিতরে এবার আমি একটা ইভেন্ট পাস করব। সো আমার ইভেন্টটা হচ্ছে আমি একটা ক্লিক ইভেন্ট করব। ক্লিক ইভেন্টের ভিতরে আমাকে একটা ফাংশন পাস করতে হবে। সো আমি জানি ফাংশন লেখে ফাংশন, তারপর হচ্ছে প্যারেনথেসিস ব্র্যাকেট, তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট। এইটুকু জিনিস কে আছেন বুঝেন নাই বলেন? এইটুকু ক্লিয়ার? এই সিনট্যাক্সটা, jQuery সিনট্যাক্সটা একটু রেসপন্স করতে হবে। ওকে, এবার আমি এখানে কি করব? আমি চাচ্ছি এই H1 কে যখন ক্লিক করব তখন কি হবে? তখন p ট্যাগটা হাইড হয়ে যাবে। আমি একটু চেক করে আসি। দেখছেন H1 কে আমি ক্লিক করলাম, p ট্যাগটা হাইড হয়ে গেল, তাই না? আপনি ইচ্ছা করলে মনে করেন এখানে একটা টাইমারও দিয়ে দিতে পারেন।
ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, ক্লিক করে হাইড করছেন, বা আপনি একটা কাজ করতে পারেন, এটাকে আপনি একটা বাটন দিতে পারেন এটার নিচে, বাটন টাইপ বাটন প্লাস বাটন বাটন প্রাইমারি। আপনাদের একটু বুটস্ট্র্যাপের জিনিসগুলো আবার রিকেপ হয়ে যাচ্ছে। রিড মোর, ঠিক আছে। আমি একটা কাজ করব, আমি চাচ্ছি আমার বাই ডিফল্ট পি ট্যাগটা হাইড থাকবে, ঠিক আছে। বাই ডিফল্ট পি ট্যাগটা হচ্ছে আমার হাইড থাকবে। এরপরে এই বাটনে এসে আমি বললাম, সাপোজ আমি এখানে একটা বাটন ক্লাস কল করি, রিড বাটন। সো ক্লাসের আগে আমার জানি আমার কি হয়, ডট। সো এই রিড বাটনটাকে আমি যখন ক্লিক করব, সো রিড বাটন আগে আমি একটা ডট দিয়ে আসি, তখন আমার পি ট্যাগটা শো করবে, ঠিক আছে। সো বাই ডিফল্ট আমি দেখি রিলোড দিয়ে, বাই ডিফল্ট হচ্ছে আমার পি ট্যাগটা হাইড, রিড মোর পি ট্যাগ চলে আসছে। ক্লিয়ার, বুঝতে পেরেছি সবাই? এবার মনে করেন আপনি এখানে আরেকটা বাটন করলেন, এটাকে দিলেন রিড লেস, আচ্ছা রিড বাটন, এটা লেস বাটন। সো আমি যেটা একটু দেখি বর্তমানে কি অবস্থায় আছে। বর্তমানে আছে দুইটা বাটন, কিন্তু আমি চাচ্ছি আমি রিড মোরে ক্লিক করলে রিড মোর আসবে, এই লেখাগুলো আসবে, এই বাটন তো থাকার দরকার নেই আমার। হ্যাঁ, এই রিডলেস বাটনটা তো দরকার নেই। আমি বাই ডিফল্ট রিডলেস বাটনটা কি করি, হাইড করে দিই। সো রিড লেস না লেস। সো যেহেতু আমার এটা হচ্ছে ক্লাস, সো ক্লাসের আগে একটা আইডি ডট হবে, লেস বাটন। এটাকে আমরা কি করতে পারি, বাই ডিফল্ট এটাকে আমরা হাইড করে রাখলাম। ওকে, সো আমি যখন এই বাটনে ক্লিক করব এটা শো করবে, কিন্তু এটা হাইড হয়ে যাবে, আমার রিডলেস বাটনটা শো করবে, তাই না? তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এটা হাইড হয়ে যাবে, মানে কোনটা হাইড হয়ে যাবে বলেন? আমি যখন ক্লিক করব রিড মোরে, রিড মোর বাটনটা হাইড হয়ে যাবে। সো রিড মোর বাটনটার ক্লাস কি আমি একটু দেখে আসি। এই যে রিড বাটন, এটা আমার তখন কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, এবং রিডলেস বাটনটা তখন আমার শো করবে। এবার দেখি একটা ডট হবে, একটা ডট দেওয়া হয় না কোন জায়গায়, রিড বাটন। হ্যাঁ, এর জন্য তো কাজ করতেছে না। সো বাই ডিফল্ট আমার রিড মোর আছে, ক্লিক করলাম, চলে আসলো। এবার রিডলেসে ক্লিক করলে কি হবে বলেন? আরেকটা ইভেন্ট আগের অবস্থা আবার হাইড হবে। তাহলে এবার রিডলেসটা আমরা চলে আসি এখানে, আরেকটা ইভেন্ট করি। এবার আমি কি করব, রিডলেস না লেস বাটনে, লেস বাটনে যখন আমি ক্লিক করব, এখানে একটা ফাংশন পাস করি, প্যারেনথেসিস, তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট। এবার এই রিডলেস বাটনে যখন ক্লিক করব, তখন হচ্ছে আমার এই পি ট্যাগটা হাইড হয়ে যাবে। পি ট্যাগ হাইড হয়ে যাবে, আর রিড বাটনটা। এবার দেখি পুরো কাজটা হয়েছে কিনা। আরেকটা গ্যাস্ট্রিক আছে, এখন এই গ্যাস্ট্রিকটা কিভাবে করবো, সলভ করবো বলেন? রিড লেসে ক্লিক করছে, লেস হয়েছে, কিন্তু রিড মোডটা কি করতে হবে? লেসটা গায়েব হবে, লেসটা হাইড করে এটাকে আমরা এখানে এনে ঠিক আছে, এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার?
ওকে। জি স্যার। স্যার যদি দুইটা বাটন না নিয়ে একটা নিই, রিড মোডের টেক্সট চেঞ্জ হয়ে যাবে রিডলেস, এবং ওই একই বাটনে ক্লিক করলে হাইড, একই বাটনে ক্লিক করলে শো, পসিবল স্যার? হ্যাঁ, টগল করেন। দাঁড়ান আরেকটা জিনিস দেখেন, মনে করেন ডিপ প্লাস, তখন ওই যে আপনাকে ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে, ভ্যালুটা চেঞ্জ করতে হবে। গত ক্লাসে যেটা ওই যে ইনার এসটিএমএল দিয়ে ভ্যালুটাকে ক্যাচ করে তারপর ওই ভ্যালুর ভিতরে আরেকটা ডাটা পাস করে দিয়েছিলাম, ঠিক আছে? তখন ওই জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। এখন আর আসলে এই জেকুরির চাহিদা আস্তে আস্তে কমে যাবে, কারণ হচ্ছে আগে জাভা স্ক্রিপ্টে কিন্তু এই লিসেনার অ্যাড করা যেত না, এখন কিন্তু জাভা স্ক্রিপ্টে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে সব কাজ করে ফেলা যায়, জেকুরির যত কাজ। তারপরেও জেকুরি শিখতে হবে, কারণ এখনও আর রেসপন্সিভ ওয়েব ডিজাইনের 70 থেকে 80% ওয়েবসাইট এখনও জেকুরিতে রয়ে গেছে, এরা এখনও জাভা স্ক্রিপ্টে ট্রান্সফার হয়নি। বুঝতে পারছেন? জি স্যার। এখানে মনে করেন আমি একটা ডিপ নিলাম, ডিপ নিয়ে দিলাম প্লাস ওয়েলকাম টু আওয়ার ক্লাস। এখানে এবার আমি একটা কাজ করি, একটা বাটন দিই, টাইপ বাটন প্লাস হচ্ছে বাটন বাটন ইনফো ক্লিক, এটা দিলাম। আপাতত দেখি কি অবস্থা। ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আচ্ছা, এটা আমি কি করলাম? কল এমডি 12। কল এমডি 12 মানে কি? বুটস্ট্র্যাপ ভুলে না গেলে কিন্তু সমস্যা। সো এখানে মনে করেন আমি চাচ্ছি এই যে এটা এবার একটা আমি আইডি দিয়ে করি। হ্যাঁ, সো এটার নাম আমি দিলাম বিও বাটন, ঠিক আছে? যেহেতু আমরা ক্লাস দিয়ে করছি, একটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আইডি আইডি দিয়ে করার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে কোনটাকে? আইডিটাকে। আইডির আগে হবে হ্যাশ, দিলাম বিও বাটন। এই বাটনটাকে আমি যখন ক্লিক করব তাহলে আমার হচ্ছে একটা ফাংশন আমি পাস করে দিই, এর ভিতরে ফাংশন দিলাম। এই বাটন আমি যখন ক্লিক করব, এই ওয়েলকাম টু আওয়ার ক্লাস, এটা হচ্ছে আমার হাইড হয়ে যাবে S2। তো এটাকে আমরা হাইড না করে আমি এটাকে দিয়ে দিলাম টগল। টগল মানে হচ্ছে অন অফ অন অফ। সো আমি এবার দিই, ক্লিক করতেছি, আস্তে আস্তে ক্লিক করতেছি, চলে গেছে। এই যে এই জিনিসটার সাথে কোন জিনিসটার মিল আছে বলতে পারবেন কেউ? বুটস্ট্র্যাপে একটা জিনিস আছে, বলেন তো কোনটা? এনি আইডিয়া? মিল পাওয়া যায়? জি স্যার। যদিও এই জিনিসটা ঠিক মতো নাই, এই জিনিসটা হচ্ছে এইখানে ক্লিক করতে হয়। আমি চাচ্ছি কোথায়? এই পুরো ডিবে ক্লিক করব, শো করবে, ডিবে ক্লিক করব, হাইড করব। এই জিনিসটাকে টগল দিয়ে করা হয়। টগল মানে হচ্ছে 010101। সো এটা হচ্ছে এরকম যে করে একটা ইভেন্ট। সো এরকম অনেক ইভেন্ট আছে। আপনাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে এই ইভেন্টগুলোকে প্রত্যেকটা ইভেন্ট চেক করা, লাইক হচ্ছে অ্যাড প্লাস। আমি দেখবো, আমি এখানে আরও বেশ কিছু জিনিস আমরা দেখবো। তারপর হচ্ছে মাউস হোভার করা, মাউস হোভার করলে শো করবে, পপ আপ হয়ে আসবে, মাউস সরাই নিলে চলে যাবে। এখানে বেশ কিছু ইভেন্ট আছে, আমরা দেখব। আমি কয়েকটা ধরায় দেবো আপনাদের, তারপর আপনাদের কিছু কাজ থাকবে। এই যে যতটুকু আপনারা এখানে শিখলেন, এই যে এখানে এই যে সিলেক্টর ইভেন্ট ফাংশন, কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এইটুকু দিয়ে দেখি কি করা যায়। ঠিক আছে, এইটুকু দিয়ে একটু দেখি কি করা যায়। আপনাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে একটা কি করবেন, আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে নেক্সট ক্লাসের হচ্ছে আপনারা একটা ইয়া বানাবেন। এটা না, আপনাদেরকে আমি কাস্টম একটা অ্যাসাইনমেন্ট দিই। ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের এরকম
একটা ডিপ থাকবে, ডিপের ভিতরে এরকম 3টা ইমেজ থাকবে, 3টা 4টা এরকম অনেক, মনে করেন 13-14টা থাকবে। এখানে একটা রিড মোড বা ভিউ মোড থাকবে, ক্লিক করলে আরও শো করবে, বা লোড মোড থাকবে, আবার ওইখানে ক্লিক করলে হাইড হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের প্রথম অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছেন? অনেকগুলো থাকবে স্যার, লাইন বাই লাইন হবে, মানে এক লাইনের পর সেকেন্ড লাইন আসবে, একটা রো, দুইটা রো, তিনটা রো, একটা রো, দুইটা রো, তিনটা রো, 4টা রো থাকবে। এখানে একটা থাকবে লোড মোড বা শো মোড, ক্লিক করলে আরো 3টা 4টা শো করবে, আবার ওই বাটনটা তখন চেঞ্জ হয়ে যাবে শোলেস, শোলেসে ক্লিক করলে আবার কম দেখাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার মনে করেন যা শিখলেন এইটুকু, এটা দিয়ে আমরা একটা প্লাগইন বানাই। সো বানানোর জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা ডিভ নেই, ক্লাস নেই, কন্টেনার নেই, ডিভ নেই, ক্লাস নেই, রো নেই, এর ভিতরে আমরা একটা ডিভ নেই, ক্লাস নিলাম, কল অনলি 12, এর ভিতরে একটা ডিভ নিলাম, ক্লাস দিলাম, বাটন গ্রুপ, বাটন গ্রুপ, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলাম, এর ভিতরে একটা বাটন দিলাম, টাইপ দিলাম, বাটন, ক্লাস দিলাম, বাটন, বাটন প্রাইমারি, আর এখানে আমি লিখলাম অল। এখানে আমি দেখলাম ফার্স্ট হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন বা কিছু একটা লিখলাম, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এখানে দিলাম CMS কাস্টমাইজেশন, এখানে দিলাম আমরা ফ্রন্ট এন্ড, হ্যাঁ। সো এইটুকু রাখলাম আমরা, আর এটা আমরা একটু চেঞ্জ করে দেই, বাটনগুলো ইনফো, সাকসেস, রেঞ্জ, জিনিসগুলোকে মাঝখানে আমি দেখি, টেক্সট সেন্টার মাঝখানে চলে আসলো, এখানে একটা লিখি গ্যালারি। কি করতে চাচ্ছি মনে হয় অলরেডি বুঝে গেছেন, তাই না? এনি আইডিয়া? তো মেবি ফিল্টারিং করতে হচ্ছে। হ্যাঁ, এটা গ্যালারি প্লাগইন স্টাইল ডট সিএসএস। সো এখানে আর কিছু কাজ করতে হবে, এখানে হচ্ছে আমাকে এই জায়গার পরে একটা সিএসএস ফাইল লিঙ্ক আপ করতে হবে, সিএসএস স্টাইল ডট সিএসএস। আপনারা তো অনেক আগে বুটস্ট্র্যাপ শিখছেন, এর জন্য আবার একটু রিক্যাপ করছি সব কিছু, যেন আবার মনে থাকে। তারপর এটা দিয়ে একটা প্রজেক্ট করে ফেললে আবার আগের জিনিসগুলো সব মনে পড়বে। বুঝতে পারছেন? গ্যালারি দ্যাটস এটা লাস্টে রাখা, প্যাডিং 25 পিক্সেল 0 পিক্সেল, কাইন্ড অফ রিক্যাপ করা একটা দেখি। হ্যাঁ, ঠিক আছে। সো এবার আমি একটা কাজ করি, আমি এবার কাজ করতে চাচ্ছি, কি কাজ করতে চাচ্ছি, এই যে রেসপন্সিভ সিএমএস কন্টেন্ট ক্লিক করবো, এই জিনিসগুলো আসবে। সো এটার জন্য আমাকে কি করতে হবে, এখানে এসে আগে আমি কয়েকটা ইমেজ নিয়ে আসি। ইমেজগুলো সেভ করার জন্য একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করি। জাস্ট 1 মিনিট সময় দেবেন, কয়েকটা ইমেজ নিয়ে আসি, তাহলে দেখতে ভালো লাগবে।
দেখাচ্ছে, ইমেজগুলো দেখতে ভালো লাগবে। ইন্টারনেট স্লো থাকলে সমস্যা। চলে আসছে, একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ, ইমেজগুলো জাস্ট নেব, তাহলে আমার আবার কাজ করতে সুবিধা হবে। একটু নিয়ে ফেলি। আমার মনে অলরেডি ইমেজ আছে, কোথাও যদি দেখলাম মকআপ বানানোর সময় ছিল। আচ্ছা যাই হোক, আমি এখানে রাখি আপাতত। ইমেজের নামগুলো চেঞ্জ করে দিই। RWD 1। তিনটা হয়ে গেল। একটু অপেক্ষা করেন, আমি একটু আবার রিজয়েন দিই। ওকে, এবার ঠিক আছে আমার নেট। আপনারা যখন ইমেজগুলো নেবেন এরকম গ্যালারির জন্য, তখন একটা কাজ করবেন, এটাকে সবগুলো ইমেজ আপনারা ইয়ে করে নেবেন, রিসাইজ করে নেবেন। রিসাইজ করতে পারেন, ফটোশপ দিয়ে করে নেবেন। জি ভাইয়া। ঠিক আছে। ফ্রন্ট এন্ডের কয়টা ফ্রেমওয়ার্কের নাম বলেন, কে পারবেন? কিসের? ফ্রন্ট এন্ড। এনি আইডিয়া? গত 2 ক্লাসে ডিসকাস করছিলাম এগুলো নিয়ে। এনি আইডিয়া? ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক কি কি আছে বলেন? রিঅ্যাক্ট আছে, অ্যাঙ্গুলার জেএস আছে, আরেকটা নেক্সট জেএস আছে, ভিউজেস। ওকে, সো আমরা নেক্সট জেএসটা রিঅ্যাক্ট নিয়ে কাজ করি। আচ্ছা, আমরা একটু এবার চলে আসি আমাদের এখানে, এসে আবার আমরা বাকি কাজগুলো করে ফেলি। এখানে আমরা অলরেডি একটা ডিপ নিচ্ছি, কন্টেনার ডিপ রো। সো এই রো নিচে আমরা এবার আরেকটা রো নেই, ডিপ ক্লাস হচ্ছে রো, আর এর ভিতরে এবার হচ্ছে আমরা একটা ক্লাস কল করি, ক্লাস হচ্ছে কল md4। এর ভিতরে হচ্ছে একটা ইমেজ নেই, ইমেজ ট্যাগ, একটা ইমেজ দিলাম জেপিজি। ঠিক আছে, জেপিজি আছে, জেপিজি 2 পিএনজি। আচ্ছা, কিছু জেপিজি কিছু পিএনজি আছে, ক্লাস ইমেজ ফ্লুইড দিলাম। ঠিক আছে, আর এটার শেষে আমি আরেকটা ক্লাস অ্যাড করে দিলাম, নাম দিলাম RWD। সো এই তিনটা আছে, তিনটাকে এবার জাস্ট হচ্ছে এটাকে এবার আমি একটু কপি পেস্ট করি। 2 3 1 2 3 1 2 3। এবার এই জিনিসগুলোকে আমি একটু চেঞ্জ করি। RWD1, এরপর হচ্ছে RWD2, বাট এটা হচ্ছে 2টা হচ্ছে পিএনজি, আর এটা হচ্ছে 3টা জেপিজি আছে। ঠিক আছে, তারপর এখানে আসি, এটা হচ্ছে আমার 1 জেপিজি, আর এটার ক্লাসটা আমরা একটা আলাদা ক্লাস অ্যাড করি সিএমএস। তারপরে হচ্ছে আমার এখানে চলে আসলাম CMS2। ভুল হলে একটু বললেন, হ্যাঁ।
CMS2 JPG না এটা PNG আর এটার ক্লাস আমি রাখলাম CMS। এখানে কিন্তু আমি আইডি দিয়ে করতে পারবো না, কারণ আমি একের অধিক ক্লাস কল করতেছি, তাই না? আমরা জানি আইডি হচ্ছে ইউনিক, আইডি একবার কল করলে বারবার কল করা যায় না, এটা মনে রাখবেন। CMS3 JPG আর এটার ক্লাস হচ্ছে CMS। আর এটা হচ্ছে আমার কোনো ভুল আছে? এখানে চেক করলে বোঝা যাবে। সো এই হচ্ছে 1 2। আচ্ছা এখানে একটা ইমেজ আসে নাই, কোন ইমেজটা আসে নাই? CMS এর 3। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে 9টা ইমেজ। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা এখন আমার বাটন তো কাজ করতেছে না, তাই না? আমার কাজ করবে কি, এই বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করলে আমার কাজ করবে, তাই না? সো এটার জন্য আমরা এবারে এই বাটনের প্রত্যেকটা বাটনে একটা করে ক্লাস কল করি। এটার নাম দিলাম আমরা অল গ্যালারি। তারপরের বাটনে আরেকটা ক্লাস কল করি, এটার নাম দিলাম আমরা RWD গ্যালারি। তারপরের বাটনে আমরা আরেকটা ক্লাস কল করি CMS গ্যালারি। তারপরে বাটনে আমরা আরেকটা ক্লাস করি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট গ্যালারি। এ পর্যন্ত ক্লিয়ার? কোন কনফিউশন? অল ক্লিয়ার? আচ্ছা যদি ক্লিয়ার হয় এবার তাহলে আমরা একটা কাজ করি, আমরা এবার আমাদের ফাংশনাল, এগুলোকে ফাংশনাল করি। এগুলো কিন্তু এখন ফাংশনাল না, ক্লিক করলে কিন্তু কাজ করতেছে না, তাই না? আমি চাচ্ছি রেসপন্সিবিলিটি ডিজাইনে ক্লিক করলে এই 3টা শো করবে, বাকিগুলো হাই, এরকম এই জিনিসগুলো আমি চাচ্ছি। সো আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এতদিন ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট লিখছি বা ইন্টারনাল CSS যে করি লিখছি, আমরা আজকে ইন্টারনাল লিখব না, আমরা আজকে এক্সটার্নাল লিখব। সো আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করে আসি, জাভাস্ক্রিপ্ট আর ফোল্ডার ক্রিয়েট করি একটা, ফার্স্টে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার, আর এটার ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করি main.js। ওকে সো main.js এ আমরা চলে আসি। আচ্ছা সো main.js এ আসার আগে এখানে একটা কাজ করতে হবে। কি কাজ সেটা একটু আমি বলতেছি। এখানে ফার্স্টে এসে লিখতে হবে ডকুমেন্ট ডট রেডি, রেডির ভিতরে একটা ফাংশন পাস করব। এই জিনিসটা আপনাকে ফার্স্টে লিখে তারপরে কোড করতে হবে, কারণ আপনি যখন রুট ডিরেক্টরিতে কাজ করতেছেন তখন আপনি বডিটাকে আগে লেখার মানে হচ্ছে আগে HTML CSS ফাইল লোড নেবে, তারপরে আমার জাভাস্ক্রিপ্টের ফাইল লোড নেবে। বাট আপনি যখন এক্সটার্নালি কাজ করবেন তখন আপনাকে এখানে আগে বলে দিতে হবে যে আমার পুরো ডকুমেন্টটা আগে রেডি হবে, তারপরে এই ফাংশনগুলো কাজ করবে। বুঝতে পেরেছেন? এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা লিখে ভিতরে কোড করাটা ভালো, তাহলে আপনার জাভাস্ক্রিপ্টের ফাইলটা পরে কাজ করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? কেন আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে কেন আমরা এই ডকুমেন্ট রেডি ফাংশন লিখছি? ক্লিয়ার সবাই? এই যে এখানে এটা একটু দেখতে পারেন, অথবা এই যে jQuery রেডি ফাংশন লিখে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন এই যে কিভাবে jQuery রেডি ফাংশনটা লিখতে হয়। এই যে ডকুমেন্ট $, ডকুমেন্ট, তারপর রেডি, তারপর ফাংশন, তারপর কোড। ক্লিয়ার? আর এখানে একটা সেমিকোলন দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই, কাজ করবে। এবার আসেন আমরা কাজ করি। সো আমরা এবার কি করব? আমরা হচ্ছে এবার ফার্স্টে যখন আমি অল গ্যালারিতে ক্লিক করব, অল গ্যালারিটা কপি করে নিয়ে আসি। আমি যখন ফার্স্টে, আচ্ছা আমি একটু কমেন্টিংও করে রাখি এখানে, অল গ্যালারির জন্য। আমি যখন ফার্স্টে অল গ্যালারিতে ক্লিক করবো, আর অল গ্যালারিটা একটা ক্লাস, ও ক্লাসের আগে ডট হবে। এই অল গ্যালারিতে যখন আমি ক্লিক করব তখন আমার একটা ফাংশন হবে।
কি ফাংশন, ফাংশনটা লিখি, অল গ্যালারিতে যখন আমি ক্লিক করব তখন আমার RWD যে ইমেজগুলো আছে, মানে যে ক্লাসটা আছে সেটা শো করবে। অল মানে তো শো করা। তারপরে এটাকে কপি করি, আচ্ছা অল গ্যালারি মানে কি, আমার সবকিছুই শো করবে, তাই না? অল গ্যালারি মানে আমার সবই শো করবে, বুঝতে পেরেছেন এটা? জি স্যার। এবার আমি এই জিনিসটাকে কপি করি, কপি করে এখানে নিয়ে আসলাম। এবার হচ্ছে আমি শুধু RWD এর জন্য কি করতে পারি, এখানে লিখতে পারি RWD, দেখে আমি আগে আমার ক্লাস ঠিক আছে কিনা। এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না, কোনো ফাংশনে কাজ করবে না যদি লেখা ভুল থাকে। RWD তে যখন ক্লিক করবে শুধু RWD শো করবে আর বাকিগুলো হাইড হয়ে যাবে। দেখি এবার দেখেন, অলে শো করছি সব আছে, RWD তে ক্লিক করছি শুধু RWD আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ভাইয়া বাই ডিফল্ট কোনটা থাকে? বাই ডিফল্ট তো অল থাকবে ওটার জন্য কোনো কন্ডিশন লেখা লাগবে না? না, এই যে অলে থাকবে, বাই ডিফল্ট অল থাকবে। তারপরে এখানে আবার আপনি ওই যে শো মোড টোমো দিতে পারেন, তারপরে এখানে আপনি টাইমার একটা সেট করে দিতে পারেন অ্যানিমেশন, আর তার আগে আপনি একটা ওয়াও জেএস দিয়ে নিতে পারেন। ওয়াও জেএস এর কথা মনে আছে আপনাদের? জি। ওয়াও জেএস কিন্তু একটা jQuery প্লাগইন, যে আপনি মনে করেন ফার্স্ট একটা অ্যানিমেশন হয়ে আসলো, তারপর এখান থেকে আপনার ফিল্টারটা কাজ করবে। বুঝতে পারছেন? এখানে আমি একটা কাজ করি, একটা টাইমার দিয়ে দেখি কি অবস্থা। অল সব চলে গেছে। আচ্ছা এখানে একটা টাইমার লাগবে। ফাইবারের মানে হচ্ছে 0.5 সেকেন্ড। অল রেসপন্সিভ, আর বাকিটা দেখানো লাগবে, পারবেন না? অবশ্যই। আচ্ছা পারলে ভালো, তারপর আমি একটু করে দিই সিএমএস, কারণ এটার সাথে আমরা দিব মানে অ্যাসাইনমেন্ট 12টা সিএমএস গ্যালারি। সো এখানে হচ্ছে আমার RWD হাইড হয়ে যাবে, সিএমএসটা শো হয়ে যাবে। তারপরে হচ্ছে এটাকে আমি কপি পেস্ট করি, এটা হাইড থাকবে, এটা শো হয়ে যাবে, এটাও হাইড হয়ে যাবে। ওকে, এবার দেখি কি অবস্থা। অলে সব আছে, ঠিক আছে, রেসপন্সিভ আছে, সিএমএস আছে, ফ্রন্ট এন্ডে কি ব্যাপার, এই যে দেখছেন ভুল করলে কিন্তু কাজ করবে না। ফ্রন্ট এন্ড গ্যালারি, ক্লিয়ার? হ্যাঁ ক্রিয়েট করা যাবে। শোনেন, আপনারা যে ওয়ার্ডপ্রেসে দেখেন না স্লাইডার, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, বিভিন্ন আপনারা দেখেন না ওয়ার্ডপ্রেসের ট্যাব টুল, এগুলো কিন্তু সব jQuery প্লাগইন দিয়ে করা, jQuery দিয়ে করা। ইভেন আপনার এই যে টগল, এই যে ন্যাব মেনুতে যে টগল, সেটাও কিন্তু এইভাবেই করার। তারপরে এই যে ড্রপ ডাউন মেনু, এখন কি এগুলো আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে না করাটা? বা এই যে ফিল্টার বানানো, এগুলোকে এখন ইজি হয়ে যাবে না? আচ্ছা, এবার মনে করেন আর একটা কাজ করি আমরা। হ্যাঁ আচ্ছা, এটার সাথে আপনারা এই প্লাগইনটা দেখবেন, যে আমি যে যে প্লাগইনের নাম বলতেছি এগুলো লিখে রাখেন, পরে দেখবেন। এই যে এখানে অবশ্য করে দেওয়া আছে, আমরা তো একবারে কাস্টম করছি। সেরকম সিলেক্টর কিভাবে করছে, এই যে তার ডকুমেন্টেশন, ডিপ নেবেন, তারপরে এই যে কীভাবে ফিল্টারগুলো কাজ করে, এখানে আসলে মানে করে দেওয়া আছে, বাট এই জিনিসগুলো অলরেডি আপনি জানেন কিভাবে কাজ করতেছে, সিলেক্টর ইভেন্ট ফাংশন কিভাবে কাজ করতেছে। সো এটা আপনারা দেখে নেবেন। আমি এখানে আরেকটা জিনিস দেখাই এবার। আইসোটোপটা আপনারা একটা অ্যাসাইনমেন্ট থাকলো,
এবার এখানে আমি একটা কাজ করি, div প্লাস কন্টেনার। আচ্ছা আমি আগে শেষ করি, তারপরে প্লাগইন নিয়ে ডিসকাস করি। রো আর এখানে হচ্ছে div প্লাস 12, এখানে একটা ইউএল নিলাম, ইউএলের ভিতরে একটা অ্যালাই নিলাম, অ্যালাইয়ের ভিতরে কার কার নাম লিখবো, আজকে কে কে প্রেজেন্টেশন লিখে, আবু সালেহ, ফিরোজ, ইশতিয়াক, জমিরুল ইসলাম, জুবায়ের। সালেহ, ফিরোজ, নামের বানান ভুল হইলে সরি, জুবায়ের আমি মনে হয় ভুল করছি, ইশতিয়াক, জমিরুল, তারপর হচ্ছে তানভীর, আর কে যেন প্রেজেন্টেশন দেখলাম, রিয়াজ, সাইমা। আচ্ছা দুইটা নেই। ওকে, এই বাকিগুলো রিমুভ করে দেই, এটা দরকার নেই, থাকুক। এটা আমরা কমেন্টিং করে দিই, আমাদের দরকার নেই, এগুলো কমেন্টিং করে দিই। আচ্ছা আপাতত থাকুক, সমস্যা নেই। তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা, ঠিক আছে। এটা বুঝেন না কে আছেন, এটা বুঝছেন না কি একটা রো নিছি, একটা কলাম নিছি, লিস্ট আইটেম ক্রিয়েট করছি, তাই না? মনে আছে লিস্ট স্টাইল, আনঅর্ডার লিস্ট, লিস্ট আইটেম। আচ্ছা যদি মনে থাকে আমি একটা কাজ করি, এখানে এসে আমরা তো জানি কিভাবে আমরা HTML এর লেখা চেঞ্জ করতে পারি। এবার আমরা দেখব মানে কোড HTML না লিখে HTML লেখা চেঞ্জ করা দেখছি। এবার আমরা দেখছি CSS না লিখে বা HTML না লিখে কিভাবে CSS এ চেঞ্জ করা যায়। সো এবার আমরা দেখলাম ইভেন্ট, এখানে মনে করেন একটা ইভেন্ট ক্লাস অ্যাড করলাম, প্যাডিং 10 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে অরেঞ্জ, আর এখানে সে আরেকটা ক্লাস কল করি অড। এই ক্লাসগুলো কিন্তু আমরা HTML এ কল করব না, 10 পিক্সেল, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি কালার দেওয়া যায়, সায়ান কালার। ওকে, কি অবস্থা দেখি, কোনো অবস্থা নেই। এবার একটা কাজ করি আমি, COLMD12 এর UL অ্যালাই। আচ্ছা আমরা এখানে ডাইরেক্ট বলি UL তোমার লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান হয়ে গেছে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এবার আমরা একটা কাজ করব, এখানে main.js আসলাম, এখানে একটা কাজ করি, এগুলো আমরা কাজ করতেছে না কারণ মাঝখানে মাঝখানে অনেক কমেন্ট আছে, তো এখানে একটা কাজ করি, সব ডিলিট করে দিই, লাগবে না। ওকে, সো আমি এবার একটা কাজ করব, আমার এখানে যে UL অ্যালাইন আইটেমগুলো আছে এখানে এসে আমি বললাম, সিলেক্ট করলাম যে আমার যে লিস্ট আইটেমগুলো আছে, লিস্ট আইটেমটা হচ্ছে ট্যাগ, তাই এর আগে ডট বা ক্লাস কিছু হবে না, ট্যাগের আগে ডট বা ক্লাস কিছু হবে না। সো এখানে এসে আমি বললাম এখানে আমি একটা ক্লাস অ্যাড করতে চাই, যেহেতু আমি অলরেডি বলে দিছি এটা একটা ক্লাস, অ্যাড ক্লাস। সো এই অ্যাড ক্লাসের ভিতরে আমার কোনো ডট দেওয়া লাগবে না, আমি একটা ইভেন্ট ক্লাস অ্যাড করতে চাই, ঠিক আছে। লিস্ট আইটেমের এখানে যে প্রত্যেকটা লিস্ট আইটেমের ভিতরে আমি এই ইভেন্ট ক্লাসটা অ্যাড করতে চাই, দেখি সো অ্যাড হয়ে গেল, তাই না? প্রত্যেকটা লিস্ট আইটেমের ভিতরে আমার ওই ক্লাসটা অ্যাড হয়ে গেল। এটুকু ক্লিয়ার? আমি কি করলাম, আমি হচ্ছে
এই যে লিস্ট আইটেম আছে এই লিস্ট আইটেমের ভিতরে এই সিএসএস এর একটা ক্লাস আমি আগে ডিক্লেয়ার করে আসছি, সেই ক্লাসটা আমি পাস করে দিলাম। ওকে, এখন আমি অ্যাকচুয়ালি ইভেনে দিব না, আমি শুধুমাত্র ইভেন্ট নাম্বারে ইভেন্ট ক্লাসটা অ্যাড করব। এর জন্য আমি এখানে লিখে দিলাম ইভেন্ট। দেখেন এখন কিন্তু ইভেন্ট নাম্বারে ইভেন্ট ক্লাসটা অ্যাড হয়েছে, তাই না? বুঝতে পারছেন? এখন কিন্তু সবগুলোতে অ্যাড হয় না, লিস্ট আইটেমের ইভেন্টে শুধুমাত্র ইভেন্ট ক্লাসটা অ্যাড হয়েছে ইভেন্ট নাম্বারে। সো আপনাদের হয়তো কোশ্চেন থাকতে পারে ভাই ইভেন্ট কীভাবে 1 2, না, জাভাস্ক্রিপ্টের নাম্বার শুরু হয় 0 দিয়ে, 0 2 4 6 8। ক্লিয়ার? এবার এই সেম কাজটা যদি আমি করি, ইভেনে না রেখে এবার আমি এই অড নাম্বারে, মানে আমার এই অড আইটেমের প্রত্যেকটা অড আইটেমের ভিতরে আমি হচ্ছে এই ক্লাসটা অ্যাড করে দিতে চাচ্ছি। আপনাদের বোঝার সুবিধাতে আমি আর কি অড আর ইভেন লিখছি। এটা অ্যাকচুয়ালি এটার কোনো কাজ নেই, এখানে আপনি যে কোনো ক্লাস লিখে ইভেন নাম্বারে ইভেন যে কোনো একটা ক্লাস পাস করে দিতে পারেন, অড নাম্বারে যে কোনো একটা ক্লাস। আমি জাস্ট বোঝার সুবিধাতে এই ক্লাসগুলোর নাম এভাবেই রাখছি। এবার আমি দেখেন, সো আমার ইভেন্ট নাম্বারে একটা ক্লাস পাস করে দিতে পারছি, অড নাম্বার একটা ক্লাস। সো এতে করে সুবিধা হচ্ছে আমার কোড কিন্তু কম লেখা লাগতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার মনে করেন আপনারা অনেক সময় এরকম লিস্ট আইটেমে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড দেখেন, তাই না? যে সুডো ক্লাসের ভিতরে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড দেখেন না? এবার মনে করেন আমি এই ফার্স্ট চাইল্ড এই লাস্ট চাইল্ডের ভিতরে আবার দুইটা ক্লাস পাস করতে চাচ্ছি। তাহলে আমি দুইটা ক্লাস কল করে আসি, আবারও সেম বোঝার সুবিধার্থে ক্লাসগুলোর নাম এ অনুযায়ী দিলাম। ক্লাসটা চেঞ্জ করে দিই, ফার্স্ট ক্লাসে দিব আমি লাইট ব্লু, আর লাস্ট ক্লাসে দিব আমি কি দেব, কি যেন থাকে একটা হ্যাঁ, আরে কি যেন একটা কালার বলেন, একোয়া ইয়েলো দেন মেরুন, একোয়া না? হ্যাঁ হ্যাঁ, এটাই খুঁজতেছিলাম। ঠিক আছে, সো ফার্স্ট ক্লাসে আমি লাইট ব্লু আর লাস্ট ক্লাসে। এবার তাহলে আপনারা বলেন কিভাবে করব। ফার্স্টে তাহলে আমার লিস্ট আইটেমটাকে সিলেক্ট করতে হবে। ওকে ফাইন, লিস্ট আইটেমটা সিলেক্ট করলাম। এর ভিতরে আমি একটা ক্লাস পাঠাবো। ওকে, ক্লাস পাঠাবো। কোন ক্লাসটা পাঠাবো? ফার্স্ট আইটেমে আমি ফার্স্ট ক্লাসটা পাঠাবো। পাঠাইলাম, দেখি কি হয়। কিছু তো হইল না, আমি প্রত্যেকটা লিস্ট আইটেমে পাঠিয়ে দিছি, কিন্তু আমি চাচ্ছি ফার্স্ট আইটেমটা। তাহলে ফার্স্ট আইটেমে কি লিখবো আমরা? যে এখানে এসে লিখবো শুধুমাত্র ফার্স্ট আইটেম। দেখেন আসছে ফার্স্টেরটাতে লাইট ব্লু। ভাইয়া এখানে যে আপনি যে ফার্স্ট ইভেন্ট অড দিলেন, ঠিক আছে, ও কিভাবে বুঝতেছে কোনটা ফার্স্ট কোনটা ইভেন্ট কোনটা অড? এই যে এখানে এই যে দেখেন ইভেন্ট বলে দেওয়া মানে হচ্ছে এটা কিন্তু ম্যাটার না, এটা হচ্ছে আমি জাস্ট আমার বোঝার সুবিধাতে এই যে এটাই বলতেছি, এল এর সাথে যে ইভেন্ট অডটা সে ব্রাউজার থেকে দেখে নিয়েছে যে এই লিস্ট আইটেমের কোনটা শুরু হয়েছে। সো এখান থেকে সে ক্যালকুলেট করতেছে, যেমন প্রথমটা সে 0 থেকে শুরু। সো ইভেন্ট নাম্বার মানে কি আমরা জানি 0 2 4 6 8। সো ইভেন্টে গিয়ে সে ইভেন্টের আইটেমটাকে সিলেক্ট করে সে ওই ক্লাসটা পাস করে দিচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি মানে মাঝখানে যে কোনো একটা র্যান্ডমটা কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে র্যান্ডম কোনটা করবেন বলেন? 5 6 বা 3 4 যে কোনো একটা। মনে করেন এই যে ইশতিয়াককে করি আমরা। হ্যাঁ জি, আচ্ছা, ইশতিয়াককে করব। আচ্ছা, এটা আমরা শেষ করি আগে। তো ফার্স্টও আমরা বুঝলাম, লাস্টও আমরা বুঝলাম। সো এখানে আমরা জাস্ট হচ্ছে লাস্ট এর ভিতরে আমরা একটা ক্লাস পাস করে দিই। আচ্ছা, দুইটা সেম কালার হয়ে গেছে। একবার শাইন কালার কি সেম? আচ্ছা, এবার ঠিক আছে। ওকে, এখানে একটু চেঞ্জ করে দিই। সো আমরা ফার্স্ট ক্লাসে একটা ক্লাস অ্যাড করতে পারি, লাস্ট ক্লাসে। এখন কে যেন বলছেন এই র্যান্ডমের কথাটা, কে বলছেন? জুবাইর। আচ্ছা, সো আমরা জুবাইরকে চেঞ্জ করি। জুবাইর আছে কততে? 1 2 3 না 0 1 2 2 তে আছে।
সো জুবায়ের, সো জুবায়েরকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম। জুবাইরের ভিতরে আমরা একটা কাস্টম ক্লাস অ্যাড করব, মানে বোঝার সুবিধাতে এটা নাম দিলাম কাস্টম, প্যাডিং 10 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার বলেন জুবাইর, কি বলা যায়, গ্রিন, আপাতত গ্রিনে দিলাম। হ্যাঁ, তো গ্রিন কালারটা আমরা অ্যাড করব জুবাইরের এখানে। সো গ্রিন ক্লাসটা আমরা অ্যাড করে দিই। এবার এই জুবাইর আছে আমার কোথায়, 5 নম্বরে, 2 নাম্বার, সরি 2 নম্বর আসছে। জি বুঝতে পারছি। সো এখানে জাস্ট আমাকে বলে দিতে হবে 2 নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে, আর বাকিগুলো তো সে বুঝে নেবে, ইভেন কোনটা সে জানে, অড কোনটা সে জানে, ফার্স্ট ক্লাস এগুলো জানে। আর কাস্টম হলে তখন আমাকে সিলেক্ট করে বলতে হবে অ্যাকচুয়াল কোনটা আমি চাচ্ছি। সো এরকম করে কি আমার যে একটা টেবিল ডিজাইন করা খুব ইজি হয়ে যাবে না? আর আরও সুবিধা হবে যদি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করি, এর ভিতরে একটা কন্ডিশন লুপ চালায় দেই, তারপরে এই ক্লাসগুলো অ্যাড করে দিই। ওকে, এইটুকু তো আমরা বুঝলাম। বুঝার পরে এবার আমরা একটা কাজ করি, এই কোডগুলো ডিলিট করে দিই। আচ্ছা একটা কাজ করেন আপনারা, আচ্ছা আমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া হয়েছে। আমরা এবার একটু jQuery-তে যাই। এখান থেকে এবার আপনারা এই যে দেখেন এখানে অনেক ধরনের ক্লাস আছে, যে অ্যাড ক্লাস, আমি যদি একটু দেখাই, ম্যাক্সিমাম আপনাদের যেমন মাউস হোভার ক্লাসটা খুব কাজে লাগবে। এই যে দেখেন হোভার ক্লাস, আপনি যখন মাউসটা হোভার করবেন তখন হচ্ছে আপনার ড্রপ ডাউনের মেনুগুলো শো করবে। তো এটা যদি আমরা একটু দেখতে চাই কিভাবে করছে, এই যে দেখেন শো করে হোভার করলাম তখন কিন্তু শো করছে। এই জিনিসগুলো আপনারা এই যে দেখেন প্রত্যেকটা জিনিস এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে, কোড দেওয়া আছে, HTML কোড কিভাবে কাজ করতেছে, তারপর হচ্ছে এখানে দেওয়া আছে কিভাবে আপনার ফাংশনটা কাজ করতেছে। এই যে দেখেন মাউস ইন্টার, মাউস লিভ, মাউস যখন আনবেন তখন কি কাজ করবে, যেমন এখানে আমি আরেকটা দুটো দিই, মাউস ইন্টার, ইন্টার, এটা আরেকটা ক্লাস। এই ক্লাসটা মনে করেন জাস্ট আনবেন, আয়না মনে করেন এখানে মনে করেন কোনো একটা ক্লাস সিলেক্ট করলেন, সাপোজ হচ্ছে সিলেক্ট করলেন কোনো একটা ক্লাস সিলেক্ট করলেন এখানে, লাইক হচ্ছে আপনার কোনো একটা বাটন মনে করেন, বাটন নিউ ক্লাসটা দিয়ে দিবেন এখানে, তাহলে কিন্তু আপনার ডাবল ডট দিয়ে দিছি। এই যে এবার এর ভিতরে আপনি ফাংশন দেন, ফাংশন দিয়ে মাউস ইন্টার করলে মানে মাউসটা যখন আসবে তখন কি দেখাতে চান ইভেন্টটা এখানে পাস করে দেবেন। এভাবে এই এপিআইগুলো দেখবেন মাউস ইন্টার। আবার মাউসটা যখন সরায় ফেলবেন তখন কি কাজ হবে, বা মাউস যখন মুভ করবেন তখন কি কাজ হবে, এই জিনিসগুলো এইভাবে আপনারা করতে পারেন। তারপরে আরও কিছু এখান থেকে দেখবেন, লাইক হচ্ছে অ্যাড ক্লাস, আমরা একটা দেখছি অ্যাড রিমুভ একটা ক্লাস দেখি আমরা, ক্লাস অলরেডি দেখলাম। আচ্ছা এখান থেকে আমরা আর একটা ওয়েবসাইট, এটা নিয়েও কাজ করবেন। এই যে এখানে দেখেন এই যে অ্যাকর্ডিয়ান, এটা কিন্তু ঠিক মতো কাজ করতেছে। দেখেন এটা কিন্তু ডিবে ধরলে তারপর শো করতেছে, ডিবে ধরলে হাইড করতেছে। কোড কই পাবেন, এই যে ভিউ সোর্সে যান, সব কোড দেওয়া আছে, আর ভিতরে জাভাস্ক্রিপ্টের কোডটাও দেওয়া আছে। একটা ক্লাস কল করবেন অ্যাকর্ডিয়ান, দ্যাটস ইট। এই যে এখানে অ্যাড ক্লাস, তারপরে এফেক্ট, হাইড, কোনো কিছু হাইড করতে চাইলে হাইড কীভাবে করবেন, শো করতে চাইলে শো কীভাবে করবেন, এই ইফেক্টসগুলো দেখবেন। টোগলটা আমরা অলরেডি দেখছি, শো দেখছি, হাইট দেখছি, তারপরে হচ্ছে ক্লাস দেখছি। আর এখানে আর কি দেখা যায়, আমরা বাটনটা যদি দেখি, এই যে বাটনের চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এগুলো আমরা দেখবো, সমস্যা নাই। এখন একটা ব্রেক নেই, ব্রেকের পরে আমরা কিছু প্লাগ ইন কাস্টমাইজেশন দেখবো।
ওকে 2-4টা প্লাগইন দেখব ওকে ভাইয়া ক্লাস শেষে কিন্তু আমাকে আজকে একটু স্পেশাল করতে হবে। কি আমার দুটো প্রবলেম আছে, একটু সলভ করে দিতে হবে। ওকে ওকে সো 4:30 আমরা ক্লাস শুরু করবো ওকে বানায় ফেলছি আর পাশাপাশি আমরা এখন কিছু প্লাগইন সম্পর্কে আমরা যে দেখব 2-1টা প্লাগইন হয়তো কাস্টমাইজেশন করে দেখব আমরা সো আমরা একটু দেখি আমরা বুটস্ট্র্যাপে একটা খুব কমন একটা প্লাগইন দেখতাম আমরা মানে বুটস্ট্র্যাপে ক্যারাসেল সো এটার মতো করে আপনার যে করে তো অনেকগুলো প্লাগইন আছে লাইক হচ্ছে আপনার অসম স্লাইডার তো যদি আমরা যেই ঠিক আছে এখনো এখানে কিছু প্লাগইন আছে লাইক হচ্ছে এটা যে কিউবিক স্টাইলে এখানে এটা সবকিছু প্রসেসিং এটা আবার ওয়ার্ডপ্রেসও আছে আমরা যেটা দেখতে চাইছিলাম আমি সেটাকে আছে এখানে একটু দেখি তো ওয়াল স্লাইডার আমরা দেখব তো অসম স্লাইডারটা মনে হয় চলে গেছে এটা এখন রিঅ্যাক্টে চলে গেছে যা মনে হচ্ছে আচ্ছা ওটা রিঅ্যাক্টে চলে গেছে আচ্ছা ঠিক আছে আমরা অন্য একটা প্লাগইন দেখি সো ফার্স্ট ওয়ান হচ্ছে আইসোটপ তারপর ওয়াও জেএস এই দুটা দেখবেন ওয়াও জেএসটা আমি দেখাই দিচ্ছি আপনাদের বুটস্ট্র্যাপ ক্লাসে আজকে আইসোটপটা দেখাইলাম এটা প্র্যাকটিস করবেন থার্ড প্লাগইন হচ্ছে আউল ক্যারাসেল সো এটা আমরা একটু দেখি আমরা আগে এটাকে ডাউনলোড করে ফেললাম কারণ আমরা এটা কাস্টমাইজেশন করবো এখন সেটা থাকুক এখানে আমরা একটা প্লাগইন দেখি হ্যাঁ এটা আমরা একটু করি ফোল্ডারটা ওপেন করি কপি করলাম আমার রুট ডিরেক্টরিতে নিয়ে আসি এক্সট্রাক্ট ফাইলস সো আউল ক্যারাসেলে মেইনলি আমাদের কি লাগবে ইন্টিগ্রেশনটা দেখেন কিভাবে আপনার প্রজেক্টে ইন্টিগ্রেশন করবেন এখান থেকে আপনাকে আউল ক্যারাসেল মিনিফাইড দুইটা ফাইল আছে এই দুইটা ফাইল থেকে আপনাকে কপি করতে হবে একটা হচ্ছে main.css আর একটা হচ্ছে ডিফল্ট main.css এই দুটাকে কপি করে সিএসএস ফোল্ডারে রেখে দেই তারপরে আউল ক্যারাসেল আচ্ছা এই জেএস ফাইলটা আমার লাগবে আদারওয়াইজ তো ফাংশনাল হবে না সো জেএস ফাইলটা আমরা রাখবো জেএস সো যেহেতু দুইটা ফাইল আমরা কপি করে এখানে রাখছি সো এইগুলোকে আমরা একটু ঠিক করে ফেলি ফার্স্ট হচ্ছে আমরা কমেন্ট করি আউল ক্যারাসেল ডেটা সিএসএস এটার নাম হচ্ছে এটাকে আমরা কপি করে এখানে রাখি আর একটা নাম হচ্ছে থিম ডিফল্ট main.css কপি রাখলাম সো দুইটা ফাইল আমাদের হয়ে গেল আউল ক্যারাসেল এবার আমাদের একটা জাভাস্ক্রিপ্টের ফাইলও লাগবে সো জাভাস্ক্রিপ্টের ফাইলটা আমরা রাখি আমাদের ঠিক থিম ফাইলের আগে সো এটা সোর্স হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভিতরে আছে নাম হচ্ছে আউল ক্যারাসেল main.c জাভাস্ক্রিপ্ট আউল ক্যারাসেল main.javascript না বানান ভুল আছে আমরা ঠিক করে নিই পর আবার কাজ করবে না এটা হচ্ছে আমার আউল ক্যারাসেলের জাভাস্ক্রিপ্ট ফাইল
সো এই পর্যন্ত লিঙ্ক আপ করলাম, এই পর্যন্ত বুঝেন না কে আছেন? ক্লিয়ার? এই পর্যন্ত জাস্ট একটা ফোল্ডারটা ডাউনলোড করলাম, ফাইলটা। যে কোনো প্লাগইন কীভাবে আপনার প্রজেক্টে ইন্টিগ্রেশন করবেন, সো আমি একটা প্লাগইন ইন্টিগ্রেশন করে দেখাচ্ছি, যেন আপনারা এরকম, আমি কয়েকটা প্লাগইনের নাম দিয়ে দেবো, আপনারা এগুলো যেন প্র্যাকটিস করতে পারেন। সো আমরা এবার দেখি। ফার্স্ট হচ্ছে প্লাগইন ফাইলটা ডাউনলোড করবেন, জিপ ফাইল ডাউনলোড করে আপনার ফোল্ডারে রাখবেন। তারপর হচ্ছে এখান থেকে ওদের ডক্সটা পড়বেন। সো আমরা মনে করেন এই প্লাগইনটা ইন্টিগ্রেশন করবো, সেই প্লাগইনের আমরা ফাইলটা ডাউনলোড করছি। এখন আমাকে নেক্সট কি করতে হবে? নেক্সট হচ্ছে আমাকে এই সেট আপটা দেখতে হবে। আমি ফার্স্ট হচ্ছে HTML ফাইলটা কপি করি, কপি করে মনে করেন এখানে বসায় দিই, বসায় দিলাম। আর আমাকে তারপরে কি করতে হবে? জাভাস্ক্রিপ্টের ফাইলটা কপি করে আমার জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে রেখে দিয়ে আসতে হবে, ঠিক আছে? এবার যদি আমি একটু চেক করি, তো আমি দেখতে পাচ্ছি এরকম 1 2 3 4 এরকম দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? এইটুকু ইন্টিগ্রেশন কি বুঝতে পেরেছেন সবাই, কিভাবে একটা প্লাগইন ইন্টিগ্রেশন করবেন? ওকে, সো আমরা তো ডেফিনেটলি এরকম 1 2 3 4 রাখবো না, আমরা একটা ইমেজ নিয়ে আসি। সো ইমেজ দিব কি, একটা PNG ইমেজ নিয়ে আসি। এটাকে কপি করি, লোগো। সামনে এই 1 2 3 4 এর জায়গায় এই ইমেজটা বসাই দিই। এখানে এই জিনিসটা আমরা একটানে করে ফেলি। এই H4 আমরা রিমুভ করে এখানে হচ্ছে আমরা একটা ইমেজ ট্যাগ বসাই, তার ভিতরে হচ্ছে ইমেজ, আর এটা হচ্ছে logo.png, আর এখানে আমরা একটা ক্লাস বসাই, ক্লাসের নাম হচ্ছে ইমেজ ফ্লুইড। আর এরপর আমরা আর একটা ক্লাস বসাই, যদি আমার ইমেজটা ছোট হয় তাহলে যেন এটা মাঝখানে থাকে, ইমেজ সেন্টার। এটা অ্যাকচুয়ালি ক্লাস, আমি একটা কাস্টম ক্লাস, এটাকে আমার আবার CSS করে ঠিক করতে হবে। এই জিনিসটা এবার আমরা জাস্ট কপি করি, কপি করে এখানে বসাই দিই। বসাইলাম, ওকে। সো চলে আসছে আমার ইমেজ, চলে আসছে, খুব সুন্দর। আমার সেন্টার করার দরকার নেই, ওকে। সো 1 2 3 4 5 5টা ইমেজ। এবার এই 5টা ইমেজ এবার হচ্ছে আপনি চলে যাবেন কোথায়? আউল কার্সর main.js, না main.js না, আপনি যাবেন মেইন, যে এখানে। এখন দেখেন আমাকে আমার ডিভাইসের উইথ যখন 1000-এর বা 1000-এর বেশি তখন 5টা। আমি যদি বলি যে না 5টা না, তখন আমি 6টা দেখতে চাই, তাহলে কি হবে? এই যে দেখেন 6টা, 1 2 3 4 5 6। আবার আমার ডিভাইসের উইথ যখন 600-র নিচে তখন দেখাবে একটা। আমি যদি বলি যে একটা না, আমি তখন 2টা দেখতে চাই, তখন কয়টা দেখাবে? 2টা দেখাবে। তারপর আর একটু বড় যখন হবে তখন 3টা, কোথায়? 600-এর উপর। আমি বলছি না, তখন আমাকে 4টা দেখাবো, দেখেন তখন 4টা। বুঝতে পারছেন? এই যে রেসপন্সিভ ব্রেক পয়েন্টটা বুঝতে পেরেছেন? এইটুকু বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এখানে দেখেন কি আছে? লুপ। লুপ মানে হচ্ছে, মনে আছে যে লুপ মানে কি? চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, তাই না? সো এটা হচ্ছে লুপ ট্রু, মানে হচ্ছে 12টা শেষ হইলো, এটা চলতে থাকবে, ঠিক আছে? আর ফলস করে দিলে কিন্তু আর চলবে না। এটা যদি আপনি ফলস করে দেন তাহলে চলবে না, এটা বুলিয়ান। মার্জিন 10, এই দেখেন দুইটার মাঝখানে একটা 10 পিক্সেলের মার্জিন আছে। আপনি এটা যদি বাড়ায় বলেন যে না আমি মার্জিন চাচ্ছি 20, তাহলে আর একটু বেশি মার্জিন দিচ্ছে, 20 না 15, ঠিক আছে? পুরো জিনিসটা আছে একটা অবজেক্টের ভিতরে। তারপর হচ্ছে ন্যাপ ট্রু, এটাকে যদি আমি ফলস করে দেই, মানে ন্যাপ মানে হচ্ছে এই যে নেভিগেশন, ফলস করে দিলাম, দেখেন চলে গেছে। তারপর এখানে যদি আরও কিছু অ্যাড করতে চান, ডটস,
বাই ডিফল্ট ডটস ট্রুতেই আছে, যদিও ডটস ট্রু আছে, এটাকে ডটস বলে। আমি এখানে কি ভুল করছি, আচ্ছা এটা কমা হবে, আমি সেমিকোলন দিয়ে ফেলছি। একটা ভুল হলে কিন্তু আর কাজ করবে না। আচ্ছা এটা তো বাই ডিফল্ট ট্রু আছে, আমি এটাকে ফলস করে দিই, দেখেন ডটসও চলে গেছে। এবার এখানে এসে আমি আবার বললাম যে ন্যাপ ট্রু হও, দেখেন ন্যাপ ট্রু হয়ে গেছে। আমার মনে হয় ন্যাপ ট্রুর দরকার নাই, ন্যাপটা ফলস থাকুক আর ডটটা থাকুক, এটাই ভালো লাগতেছে। এখানে আরেকটা কাজ করতে পারেন, মনে করেন আমি যদি এটা সরায় রাখি, আচ্ছা এখানে কিছু একটা টাইমার আছে, সেই টাইমারটা কই পাবো আমি একটু দেখে আসি। এই যে এখানে যাই, ইনস্টলেশনে যাই, এই দেখেন খুব সুন্দর প্রত্যেকটা প্লাগইনের দেখবেন ডকুমেন্টেশন খুব সুন্দর করে লেখা। এই যে দেখেন এগুলো কিন্তু আমি আগে থেকে জানতাম দেখে আমার এই ডকুমেন্টেশন পড়তে হয় না, কিন্তু আপনারা প্রত্যেকটা ডকুমেন্টেশন করে করে করবেন। যে সিএসএস ফাইল লিঙ্ক আপ করবেন, তারপর হচ্ছে এই যে দুইটা সিএসএস ফাইল এচটিএমএল হেডে করতে হবে, তারপরে জাভা স্ক্রিপ্টে ফার্স্ট হচ্ছে jQuery লাইব্রেরি ফাইলটা লিঙ্ক আপ করতে হবে, তারপরে আউটলাইন বা জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক আপ করতে হবে, তারপরে HTML এর কোডটা বসাতে হবে, তারপরে এই প্লাগইনটাকে কল করতে হবে। তো আমরা যে প্লাগইনটা যে ডেমোটা নিয়ে কাজ করব সেই ডেমোর কোডটা বসাবো। যেমন আমি এখানে ফার্স্টে বেসিক ডেমোটা নিয়ে কাজ করছি দেখে আমরা বেসিকের কোডটা বসাইছি, এই যে বেসিকের এই কোডটা বসাইছি। কিন্তু আমি যখন বেসিক না কাজ করে আমি মনে করেন এই যে অ্যানিমেটেড বা অটোপ্লে কোনো একটা কাজ করব, হচ্ছে এটা নিয়ে যখন আমি কাজ করব, এই যে প্লে চালু হচ্ছে, তখন আমাকে এইটার কলটা মানে কল করতে হবে। বা আমি যদি ভিডিও নিয়ে কাজ করি, এই যে ভিডিওর জন্য দেখেন এই যে ভিডিও ট্রু, এটার কল এই কোডটা হচ্ছে তখন বসে যাবে এই যে কোথায়, এই যে এই জায়গায় তখন এই কোডটা বসবে। তারপর আপনি আপনার মতো করে HTML CSS চেঞ্জ করবেন। সো এইগুলো আমার আর কোনটা আছে, আর কোনটা এখানে, আচ্ছা এবার এখানে আমি আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমি কি কি অপশন আমার কাছে আছে, আমি আর কত কাস্টমাইজ করতে পারি। সো আইটেম নাম্বার, যেটা হচ্ছে যে রেসপন্সিভ আইটেম নাম্বার কয়টা থাকবে, এই যে আইটেম 2টা 4টা 6টা, এখান থেকে আপনারা এটা ফিক্স করতে পারবেন। তারপরে হচ্ছে মার্জিন, যেটা আমরা অলরেডি দেখছি, লুপ যেটা বাই ডিফল্ট ফলস করা থাকবে সেটাকে ট্রু করে দিছে। তারপরে হচ্ছে সেন্টার তো বাই ডিফল্ট ফলস আছে, আপনি ইচ্ছা করলে সেন্টার করতে পারেন। মাউস ড্র্যাগ করে সরাতে পারবেন, যেটা হচ্ছে এটা মাউস ড্র্যাগ করে এটা কিন্তু সরানো, এই যে সরানো যাচ্ছে, তার মানে এটা ট্রু করে দেওয়া আছে। এই যে বাই ডিফল্ট ট্রু, আপনি যদি এটা ফলস করে দেন মাউস ড্র্যাগ, জাস্ট হচ্ছে এটাকে কপি করবেন, কপি করে এইখানে আসবেন, এখানে এসে বলবেন ফলস করে দেন। এখন আর আমি কিন্তু মাউস ড্র্যাগ করতে পারছি না, তাই না? কিন্তু আমি যদি এটাকে বাই ডিফল্ট ট্রু আছে, ট্রুটা আবার লিখি এখানে সেভ করলাম, এবার কিন্তু আমি মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করে করে এই যে এরকম সরাতে পারছি। আর কি কি অপশন আছে, টাচ করা যায়, মনে করেন টাচ করলে এটা এনাবল হবে, এই যে টাচ করলে চলে যাবে। এখানে সব অবশ্য লাগবে না, অনেক আছে, এগুলো চেক করে দেখতে পারেন কোনটা কি, যে নিচে লেখা আছে কি করবে, লেফট টু রাইটে যাবে। এখানে আরেকটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে ন্যাপটা আমরা দেখছি, ন্যাপ টেক্সট বসাতে চাইলে বসাতে পারবো আমরা ইচ্ছা করলে। এই যে ন্যাবের এই যে ডিফল্টে এটা আছে, এই যে ন্যাবের টেক্সট, যদি টেক্সটের যে সাইন ওইখানে আইকন বসা দিতে পারবেন, যে এই জায়গায় আইকন বসা দিতে পারবেন। আর একটা দেখি যে ডটস, এই যে অটোপ্লে টাইম আউট, এটা যদি আমরা একটু কপি করি, আচ্ছা অটোপ্লে এটা বাই ডিফল্ট ফলস আছে না, এটাকে আগে ট্রু করে নিই। অটোপ্লে ট্রু, আর দেখি এটা ট্রু হয়েছে কিনা, 5 সেকেন্ড অপেক্ষা করি। হ্যাঁ অটোপ্লে হচ্ছে। এবার আগে অটোপ্লে কিন্তু হচ্ছিল না, এবার আমি অটোপ্লে টাইম আউটটা চেঞ্জ করি। এটাকে আমি বললাম তুমি
2 সেকেন্ড পর পরে মুভ করে। আচ্ছা 2 সেকেন্ড এত দ্রুত যায় কেন? আচ্ছা সরি মিলি সেকেন্ড 2000 হবে, 2000 মানে হচ্ছে 2 সেকেন্ড। যে এখন কিন্তু সে 2 সেকেন্ড পর পরে মুভ করতেছে। সো বুঝতে পারছেন এই প্লাগইন, একটা প্লাগইন কীভাবে আপনার প্রজেক্টে ইন্টিগ্রেশন করবেন। আপনার কিন্তু মানে কোনো একটা প্রজেক্ট যখন করবেন বা বুটস্ট্র্যাপে করবেন, আপনার ওয়েবসাইটটা থাকবে স্ট্যাটিক। এটাকে যদি একটু ইউজার ইন্টারেক্টিভ করার জন্য আপনাকে যে করে প্লাগইন নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছেন? এভরিওয়ান ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? কোনো রেসপন্স পাচ্ছি না তো। জি স্যার। ওকে, সো আপনাদের তাহলে বাড়ির কাজ থাকবে জি ভাই ক্লিয়ার ভাইয়া। ওকে, দাঁড়ান একটু অপেক্ষা করেন। আমি একটা দেখালাম স্লাইডার, আপনারা আরো 2টা স্লাইডার প্র্যাকটিস করবেন, মানে পপুলার যেগুলো হয়তো কাজে লাগবে আপনার। নর্মালি আউল ক্যান্সেলটা আপনার অনেক কাজে লাগবে, নিচে লোকো টোকো এগুলো দেখানোর জন্য। অনেক টাইম লাগতেছে। জানি না, আমার ব্রডব্যান্ডে মনে হয় প্রবলেম করতেছে আজকে। আমার ব্রডব্যান্ড কানেকশন আজকে মেবি প্রবলেম করতেছে, বারবার রিকানেক্টেড হচ্ছে। একটু আছে, আমরা শেষ করি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা স্যার। স্যার ডিএনএস ক্লিয়ার করতে হবে স্যার। হ্যাঁ, ডিএনএস এর ক্যাশ কিন্তু ডিএনএস এ এত দূর যাওয়া লাগবে দেখি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আর তবে আর একটা ক্লাস আছে, সমস্যা নেই, একটু কষ্ট করেন। আচ্ছা, আর একটা স্লাইডার, এটা হচ্ছে আপনারা দেখবেন নিজেরা, স্লিক স্লাইডার এটাকে বলা হয়। এটা ওয়ার্ডপ্রেসও এটার একটা প্লাগইন আছে, বাট আপনারা যখন রেসপন্সিভ ওয়েব ডিজাইনে যাবেন তখন এই স্লাইডারটা দিয়ে আপনার অনেক সময় ক্লায়েন্ট চাইতে পারে বিভিন্ন টাইপের স্লাইডার। এই যে একটা স্লাইডার যদি একটা ইমেজ দেখাতে চান তাহলে এটার জন্য হচ্ছে একটা সিঙ্গেল আইটেম, এখানে জাস্ট যে একটা লাইন কল করলে হবে। মাল্টিপল আইটেমের জন্য, এই যে মাল্টিপল আইটেমের জন্য 3টা, এই লাইনটা কল করলে হবে। প্রসেসগুলো আমি দেখাই দিব। তারপর এর বেশি 4টা। তারপর সবচেয়ে এখানে যে জিনিসটা আমার খুব মজা লাগে, এই যে এটা মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে একটু জুম করে থাকবে। এটা আপনারা একটু ট্রাই করবেন, এটা কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাই দিই। ফার্স্টে যাবেন গেট ইট নাও, এখান থেকে হচ্ছে বিয়ন গিটহাব ফাইলটা ডাউনলোড করবেন। এই যে গিটহাব ফাইলটা ডাউনলোড করছেন, ডাউনলোড করার পরে এবার আপনারা চলে যাবেন কিভাবে ইউজ করতে হয়। সো কীভাবে ইউজ, এই যে ইউজেস লেখা আছে, আপনার ফার্স্টে হচ্ছে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ এখানে বসাবেন যতটা ডিপ লাগে। তারপর হচ্ছে সিএসএসটা বসাবেন, গিটহাবে যে সিএসএসটা সেটা আপনি লিঙ্ক আপ করে বসাবেন এখানে হেডারে। তারপর হচ্ছে জেকুরি ফাইল, ফার্স্টে হবে জেকুরি ফাইল, এটা আপনারা জানেন, জেকুরি মেইন ডট জেকুরি ফাইলটা বসবে। তারপর হচ্ছে আপনাকে
তারপর হচ্ছে স্লিকের মিন্ডো জাভাস্ক্রিপ্টের ফাইলটা বসবে। তারপর হচ্ছে আপনার যে প্লাগইনটা লাগবে সেই প্লাগইনটা এখানে কল করবেন। যেটি হয় মাল্টিপল পেজের জন্য তখন মাল্টিপল, যেমন হচ্ছে এটার জন্য যদি হয় তখন এটা কল করবেন। একবার সেম আউল ক্যারোসেল ইউজ করছে না, পুরো সেম টু সেম কল করবেন। তখন আপনার HTML কোডটা মোটামুটি এরকম দেখা যাবে। ফার্স্ট হচ্ছে HTML কোড, স্লিকের থিম CSS ফাইলটা, স্লিক CSS ফাইলটা, দুইটা ফাইল যেটা আউল ক্যারোসেলে করছিলেন, জাভাস্ক্রিপ্টের ফাইল, তারপর হচ্ছে স্লিকের মিন্ডার, আর এখানে হচ্ছে আপনার যে প্লাগইনটা মানে যে ডেমোটা করতে চান সেটা। তারপরে অ্যাজ ইউজুয়াল আপনার যে কটা ইমেজ লাগে সেই কটা ইমেজ চেঞ্জ করবেন। পারবেন এটা ইউজ করতে? পারবেন? ট্রাই করে দেখবো স্যার। সেম না? পুরো আউল ক্যারোসেলের মতো না? সেম, একবারে সেম টু সেম, কোনো পার্থক্য আছে? হ্যাঁ, এটা দেখবেন, এটা হচ্ছে আরেকটা প্লাগইন আপনারা দেখবেন, এর সাথে আরেকটা প্লাগইন দেখবেন স্লাইডারের, ওয়াও স্লাইডার। মোটামুটি 3টা স্লাইডার দেখলে আপনার মোটামুটি হয়ে যাবে। এই যে এই জিনিসগুলো যে দেয় এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে পরে কিন্তু ধরা খেয়ে যাবেন, বড় সড়ো ধরা খাবেন, কাজ পাবেন, কাজ করতে পারবেন না। নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ওকে, এই আর একটা স্লাইডার আপনারা দেখতে পারেন, এটা খুব মজার একটা স্লাইডার। এটা আর একটু বেশি অ্যানিমেশন আছে, কিন্তু সেট আপটা এটা সবচেয়ে ইজি আর কি। সেট আপ এটার আমি একটু অপেক্ষা করি। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। ভেঙে টেঙে যায়, বেশ কিছু অ্যানিমেশন আছে। আপনার করতে হবে না এগুলো, আপনি জাস্ট হচ্ছে সিম্পল সেট আপ করবেন, ইমেজ চেঞ্জ করবেন, কন্টেন্ট চেঞ্জ করবেন, আর বাকি সব কিছু করাই আছে। এখানে বেশ কিছু আছে, আমরা এখান থেকে যেমন কয়েকটা দেখি, যে ক্যারোসেল বুটস্ট্র্যাপটা দেখতে পারি, রেসপন্সিভ দেখতে পারি, আসতেছে তো না। ওকে, চলে আসছে। এখান থেকে মনে করেন এটা দেখি, আরেকটা দেখি। এই যে দেখেন, এখানে হচ্ছে 4টা ইমেজ আছে, আর যখন আপনি মাউস হোভার করবেন তো ইমেজের থাম্বনেলটা শো করবে। পরবর্তী স্লাইডার, খুব মজার একটা স্লাইডার এটা। আচ্ছা, ড্র্যাগটা মনে অফ করা আছে, অটোমেটিক ঘুরবে। আর এই স্লাইডারটা যদি আপনার ওয়েবসাইটে আপনি ইউজ করতে চান তাহলে কি করতে হবে আপনাকে? বলেন কি করতে হবে বলেন তো? একটা প্লাগইন ওয়েবসাইট ইন্টিগ্রেট করার জন্য কি করতে হয়? তার ডকুমেন্টেশনটা পড়তে হয়, তাই না? এই যে ডকুমেন্টেশন, এই যে কিভাবে আপনার স্লাইডারটা ইউজ করবেন, ফুল ডকুমেন্টেশন এখানে লেখা আছে, ভিডিও সহ দেওয়া আছে। তাহলে আমি একটু আরেকবার রিলোড দিই। এই যে কিভাবে ইউজ করবেন বুটস্ট্র্যাপ ক্যারোসেল আপনার ওয়েবসাইটে। ফার্স্ট হচ্ছে আপনাকে হেড সেকশনে এটার CSS ফাইলটা বসাতে হবে, তারপর হচ্ছে jQuery ফাইলটা বসাতে হবে। স্ক্রিপ্ট সেকশনে যে বসাবেন, এখানে ওরা 2টা হেডে করছে, HTML কোডটা বসাবেন। এই যে দেখেন 4টা ইমেজ আছে, ইমেজগুলো বসাবেন এখানে। তারপর হচ্ছে এখানে একটা শ্যাডো দেওয়া আছে, এই পুরো কোডটা কপি করে আপনার প্রজেক্টে বসাবেন, তারপর জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দেবেন। দ্যাটস ইট, স্লাইডার আপনার ইন্টিগ্রেশন। তারপরও যদি মনে করেন না পারতেছি না, এই যে সুন্দর করে ভিডিওটা দেওয়া আছে, ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে 2 মিনিটের, এই ভিডিওটা দেখবেন কিভাবে আপনার এই স্লাইডারটা অ্যাড করতে হয়। ঠিক আছে, টোটাল 3 মিনিটের একটা ভিডিও। জি পারবেন? জি ভাইয়া পারবো। এই যে এটা করবেন, এটা হচ্ছে আরেকটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এটাও প্র্যাকটিস করবেন। খুব সুন্দর এই স্লাইডারটা, এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের ক্যারোসেলের থেকে এটা আরও বেটার।
আর একটা করতে পারেন এখানে, এই যে এটা হচ্ছে যে এখান থেকে যাবে, ঠিক আছে, ক্লিকটা বন্ধ করা আছে, এই যে এটাও সেম, এই যে কোড দেওয়া আছে HTML5 আর এখানে ভিডিও দেওয়া আছে। সো স্লাইডার নিয়ে মোটামুটি এগুলো দেখলে আপনার হয়ে যাবে, এর বাইরে আপনার লাগবে না। তারপর যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস জন্য যে লাগে তখন আপনি নিজের মতো করে একটা করে ফেলেন। আর এবার আমি হচ্ছে আরেকটাতে যাই, আরও কিছু প্লাগইন নিয়ে একটু ডিসকাস করি। হ্যাঁ, ডকুমেন্টেশনগুলো করি। আমার নেটের যে অবস্থা দেখতে তো মনে হয় না পারবো। এখানে কানেক্ট হলে আবার ঝামেলা করতেছে। আচ্ছা, এই যে এই স্লাইডারটার কথা বলছি, এখানে দেখেন এই যে চেঞ্জ হচ্ছে, এটা তো অলরেডি বলছি, এই যে ওয়াও স্লাইডার, এই যে ভিডিও আছে, HTML কোড দেওয়া আছে, জাস্ট হচ্ছে বসে বসে ইমেজগুলো চেঞ্জ করবেন, আর CSS দরকার হলে CSS এর মতো করবেন, আর দরকার হলে এই ভিডিওটা দেখে নেবেন কিভাবে। ভাই স্ক্রিনটা শেয়ার দিয়েন ভাইয়া, স্ক্রিন কি আমার অফ হয়ে গেল নাকি? ডিসকানেক্ট হয়েছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি স্লাইডার নিয়ে ডিসকাশন। দুইটা আমি একটা দেখাই দিছি আর দুইটা আপনাদেরকে প্র্যাকটিস করতে বললাম, ভিডিও সহ। এই যে ভিডিও দেওয়া আছে, প্র্যাকটিস করবেন এই দুইটা, ঠিক আছে? ক্লিয়ার? ডেফিনেটলি স্লিক স্লাইডারটা অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু খুব লাগবে আপনার এখানে, কারণ অনেকগুলো ডেমো আছে, তো এগুলো আপনার খুব হেল্প করবে এই স্লিক স্লাইডারটা, স্পেশালি এই যে এটা খুব ভালো লাগে আমার, মাঝখানে এসে জুম হয়ে থাকে। জি আচ্ছা ভাই। আর লাস্ট হচ্ছে আপনাদেরকে আমি কয়েকটা প্লাগইন নিয়ে একটু ডিসকাস করি, কিছু প্লাগইন আমরা দেখি লাস্টে। আর কি কি প্লাগইন আপনাদের লাগতে পারে? ভাই আমি একটা ওই যে ডক ফাইলের লিংক পাঠাইছি আপনার মেসেজ দিয়ে, মেসেঞ্জারে আর কি, ফেসবুক মেসেঞ্জারে। এখানে দিয়ে দেন, মেসেঞ্জারে তো এখন নাই আমি। ভাই এখানে হচ্ছে লগইন পাসওয়ার্ড আছে আর কি, এই জন্য আমি ওয়ান টাইম দিতেছি। আচ্ছা, আপনি আমার এই মেসেঞ্জারে পাঠান, সরি এই ফেসবুকে পাঠাইছেন না, এটাতে পাঠান। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখি, এখান থেকে আর কি কি আপনারা দেখবেন। হ্যাঁ, দরকার হলে নোট ডাউন করে রাখতে পারেন। ওয়াও জেএস, যেটা আমরা বুটস্ট্র্যাপ ক্লাসে দেখছিলাম, এই যে বিভিন্ন টাইপের অ্যানিমেশন, এই প্লাগইনটা দেখবেন। এটা অলরেডি আমরা দেখছি, এটা দেখছিলাম না আমরা? এটা কি দেখছিলাম? কি ভাই? আচ্ছা, এটা তাহলে দেখবেন। এরপরে আপনারা দেখবেন স্লিক জেএস, মানে স্লিক স্লাইডার, এটা দেখবেন। তারপরে দেখবেন আউল ক্যারোসেল, এটা দেখবেন 3টা। তারপরে আপনারা দেখবেন আইসোটার, এটা তো আজকে ক্লাসেই করছি, যেটা হচ্ছে ফিল্টারিং করা, এটা তো আমি ক্লাসে তৈরি করে দিছি। তারপরে এটা একটু দেখবেন। তারপরে হচ্ছে কি দেখবেন, ও এটা দেখবেন ফ্যান্সি বক্স। এটা কি কাজ করে? এটা হচ্ছে মনে করেন আপনার ইমেজে ক্লিক করলে ইমেজটা, ওই যে মনে আছে আপনাদের একটা স্ট্রিক পিএইচডি করছিলেন, ইমেজ থাকতো 3টা 6টা ইমেজ থাকতো, মনে আছে? যেখানে একটা হোভার এফেক্ট থাকতো, হোভারের মধ্যে বাটন থাকতো, কারো কি মনে আছে? জি ভাই মনে আছে আমার। এই তো, সো এরকম ওই যে বাটনে ক্লিক করলে সেই বাটন এরকম ইমেজটা বড় হয়ে যাবে, এই টাইপের। এই ফ্যান্সি বক্সটা দেখবেন, খুবই ইজি, কিভাবে ইউজ করতে আমি একটু দেখাই, হাউ টু ইউজ। এই যে কিছুই না, ডক টাইপটা পড়বেন। ফার্স্ট হচ্ছে আপনাকে কি করতে হবে, যে করে মিনিফাইড ভার্সনটা অ্যাড করতে হবে, তারপর হচ্ছে ফ্যান্সি বক্সের ফাইলটা, আর অবশ্যই এটা আগে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এখানে যে ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড করে নেবেন। তারপরে হচ্ছে যে করে ফাইল করলেন, এগুলো করলেন। এরপরে হচ্ছে যে style.css ফাইলটা করবেন। তারপর হচ্ছে মেইন কাজটা হচ্ছে আপনাকে ফার্স্ট হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে একটা ইমেজ দিতে হবে, সেই ইমেজের ভিতরে কিছু কন্টেন্ট লিখতে হবে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনার মেইন কাজটা।
এই যে এখানেই দেওয়া আছে কিভাবে কাজ করবে, আর এই কোডটা অবশ্যই আপনার main.js ফাইলে থাকতে হবে, তাহলে হয়ে যাবে। এই হচ্ছে আউটপুটটা হবে এরকম, HTML হবে এরকম, যে কটা ইমেজ থাকবে ইমেজ, আর ফ্যান্সি বক্স এটা হবে আপনার আউটপুট গ্যালারি কলটা। সো এটারও ডকুমেন্টেশন পরে পরে আপনারা দেখবেন যে হাউ টু ইউজ, কীভাবে করতে হয়, প্রত্যেকটা জিনিস পরে পরে দেখে ট্রাই করবেন, না হলে বলবেন। ক্লিয়ার? এরপরে আরেকটা প্লাগইন আমি নাম বলে দিই, অথবা একটু ইউটিউব করেন, ইউটিউবও পাবেন। আরও কিছু প্লাগইন আপনাদেরকে আমি বলি। ফ্যান্সি বক্সের পরে আরেকটা ছিল, ভুলে গেছি, লাইট বক্স, এইটা। আচ্ছা ফ্যান্সি বক্স না, লাইট বক্সটা ইউজ করেন, ফ্যান্সি বক্সটা অনেক পুরানো। ওকে, এই যে লাইট বক্স আসবে, ফার্স্ট হচ্ছে গিটহাব ফাইলটা ডাউনলোড করবেন, গিটহাবে গিয়ে এই যে দেখেন বিভিন্ন ইমেজ আছে। কি করতে হবে, ফার্স্টে আপনাকে গিটহাব ফাইলটাকে ডাউনলোড করার পরে আপনাকে লাইট বক্স সিএসএস ফাইলটা হেডে দিতে হবে, লাইট বক্স জিএস ফাইলটা জাভাস্ক্রিপ্টে দিতে হবে, তারপর হচ্ছে jQuery ফাইলটা অবশ্যই লিঙ্ক আপ করতে হবে, তারপর হচ্ছে HTML এ গিয়ে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, সেখানে ইমেজটা বসাতে হবে, এবং ইমেজের ভিতরে অবশ্যই এই ডাটার টাইটেল, এই লেখাগুলো অবশ্যই থাকতে হবে। বুঝতে পারছেন, ডাটা, লাইট বক্স এগুলো থাকতে হবে। তার মানে টোটাল আউটপুট হবে যেরকম, 3টা ইমেজ থাকলে 3টা ইমেজ, জাস্ট হচ্ছে এই জিনিসটা আপনারা চেঞ্জ করবেন, ইমেজ 3টা ইমেজের জায়গায় 3টা ইমেজ বসাবেন, দ্যাটস ইট। এবার হচ্ছে আমি যদি ক্লিক করি, এখানে জাস্ট হচ্ছে ক্লিক করলে ইমেজগুলো শো করবে, তারপর হচ্ছে স্লাইড করে করে প্রত্যেকটা ইমেজ দেখা যাবে, এইটাই। আচ্ছা লাস্ট আরেকবার নিচে করি, অ্যাকচুয়ালি আমার কিছু করার নাই, আমি দুইভাবে কানেক্ট হচ্ছি, ব্রডব্যান্ডও ট্রাই করতেছি, তারপর হচ্ছে GP4Gটাও ট্রাই করছি, সো দুই জায়গাতে আজকে মনে হয় প্রবলেম করছে। আচ্ছা এখানে যে জিনিসটা আমি বলি, আমি একটু স্ক্রিনটা শেয়ার অবস্থায় আছে, যদি মাঝখানে কোনো জায়গায় আটকে যায় আপনার ভিডিও দেখে এটা আবার রিক্যাপ করে নেন। আচ্ছা এখানে যে প্লাগইনটার কথা বলতেছে লাইট বক্স, এখানে এটার ডকুমেন্টেশন আছে। ফার্স্ট হচ্ছে গিটহাবটা ডাউনলোড করতে হবে, তারপর এখানে এই যে এটা হচ্ছে তার ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশনটা পড়বেন, কিভাবে CSS ফাইল লিঙ্ক আপ করবেন, কিভাবে জাভাস্ক্রিপ্টের ফাইল লিঙ্ক আপ করবেন, আউটপুটটা হবে ঠিক এরকম। এখানে এসে ইমেজগুলো চেঞ্জ করবেন, করার পরে এই যে ইমেজে ক্লিক করলে মেহের দাস ইয়া করতে হবে, জি সরি, এই যে চলে আসছে, সেই স্লাইড করলে আমরা প্রত্যেকটা ইমেজ দেখতে পাবো। সো এই প্লাগইনটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো আমি যে কটা প্লাগইনের নাম বলছি এগুলো প্র্যাকটিস করেন। আরও কিছু প্লাগইন আমি বলে দেই, আরেকটা হচ্ছে প্রোগ্রেস বার, আর একটা হচ্ছে আচ্ছা এই জিনিসগুলো কোথায় পাবেন আমি একটু দেখাই দিই। আচ্ছা এটা একটা খুব ভালো ওয়েবসাইট, jQuery রেইন, যেটার নাম চেঞ্জ হয়ে এখন বেস্ট jQuery হয়েছে। এখানে মনে করেন অজস্র প্লাগইন আছে, প্রত্যেকটা ডেমো, সোর্স কোড, আর হচ্ছে ডকুমেন্টেশন, যখন যেটা লাগে আর কি। এই যে অ্যাকোর্ডিয়ান ইউজ করবেন, এই যে, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপের ভ্যালিডেশন ফর্ম ইউজ করবেন, এই যে এখানে আছে।
মানে jQuery রিলেটেড যত প্লাগইন আছে, ইভেন আপনার ওয়ার্ডপ্রেসের যত প্লাগইন আছে সব এখান থেকে করা। অনেকগুলো আছে এখনো ইমপ্লিমেন্টই করা হয়নি। তারপরে হচ্ছে এই যে ইনার অ্যানিমেশন করা, এই ওয়েবসাইটটা আপনারা মনে করেন যখন যেটা লাগবে ওইটা লেগে সার্চ দিবেন যে অ্যাকর্ডিয়ান, অ্যানিমেশন, চার্ট অথবা গ্রাফ দেখানোর জন্য, বিভিন্ন ধরনের চার্ট অথবা গ্রাফ। এই যে দেখেন এখানে আমি যদি যাই, এই যে বিভিন্ন টাইপের গ্রাফ দেখানোর জন্য আছে। সো এগুলো কিছুই না, জাস্ট হচ্ছে আপনাকে ডকুমেন্টেশনটা পড়ে পড়ে যখন যেটা লাগবে সেটা ইউজ করতে হবে। প্রত্যেকটা jQuery দিয়ে তৈরি করা। সো যেহেতু আপনি অলরেডি জাভাস্ক্রিপ্ট jQuery করছেন, জাভাস্ক্রিপ্ট jQuery ক্লাস করে ফেলছেন আজকে সহ, সো আপনাদের জন্য এখন এটা বোঝাটা একটু ইজি হবে। আগে হয়তো আপনার এই জিনিসগুলো দেখলে অনেক কিছু বুঝতেন না, বাট এখন দেখলে আপনারা বুঝবেন কীভাবে কাজ করে। সো এই জিনিসগুলো দেখবেন কখন কোনটা লাগে, এখান থেকে নিয়ে নিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। বিভিন্ন ডিজাইন আছে এখানে, যেটা লাগে। এখানে একটা প্রোগ্রেস বারে যাই, এই যে প্রোগ্রেস বার পেয়ে গেছে, বিভিন্ন টাইপের প্রোগ্রেস বার, যেটা আপনার লাগে। জাস্ট ডকুমেন্টেশন পরে পরে আপনার কালার চেঞ্জ করবেন, লেখা চেঞ্জ করবেন, যেটা লাগে। এটা গেল প্রোগ্রেস বার। এখান থেকে আরেকটা দেখবেন, কাউন্টার। এই টাইপের কিছু একটা কাউন্টিং মানে প্রোগ্রেস বারের মতোই কাজ করবে। এই যে কাউন্টার, এটা দেখবেন টাইম কিভাবে কাউন্ট করে। আন্ডার কনস্ট্রাকশন, যেটা আমরা কাউন্টার প্লাগইন দিয়ে করতাম। এই কয়টা দেখেন, এই কয়টা দেখলে মোটামুটি আপনার ক্লায়েন্ট প্রজেক্টগুলো করতে পারবেন। আর এরপরে মোটামুটি এই যে কয়টা প্লাগইনের নাম বলছে এগুলো একটু আপনারা চেক করবেন, প্র্যাকটিস করবেন। কোনো কিছু না পারলে ইউটিউব করবেন, গুগল করবেন, ডকুমেন্টেশন দেখে দেখে অ্যাড করবেন, আর এগুলো প্র্যাকটিস করতে থাকেন। এরপরে মনে করেন এখানে অজস্র প্লাগইন আছে, সব আমি বলবো না, আপনি এখনই শেষ করে ফেলবেন। তারপরে যখন যেটা লাগে এখান থেকে নিয়ে নিয়ে আপনি ইউজ করবেন। বুঝতে পেরেছেন? সো আমরা আজকে jQuery ক্লাসে মোটামুটি jQuery সিনট্যাক্সটা দেখলাম, কীভাবে jQuery ইউজ করতে হয়, আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করতে হয়। এর পাশাপাশি আমরা jQuery কীভাবে অ্যাকর্ডিয়ান করতে হয়, সিলেক্টেড ইভেন্ট ফাংশনটা আমরা দেখলাম, একটা প্লাগইন ডেভেলপমেন্টও আমরা করলাম, একটা প্লাগইন কাস্টমাইজও করলাম, আরও বেশ দুই একটা প্লাগইন আমরা ডকুমেন্টেশনও পড়লাম। আর আপনাদেরকে আমি 2-4টা প্লাগইন হোমওয়ার্ক হিসাবে দিলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? jQuery অনেকটা ইজি না জাভাস্ক্রিপ্টের থেকে? আচ্ছা, jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, খুবই ব্যাকডেটেড একটা লাইব্রেরি। এখনও অনেক ওয়েবসাইটে jQuery দিয়ে করা হয়, এর জন্যই দেখা। বাট বুটস্ট্র্যাপের যে পরের ভার্সনটা আসবে সেটা রিয়াক্ট দিয়ে করা হতে পারে। রিয়াক্টও জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। যখন ভবিষ্যতে মনে করেন রিয়াক্ট শিখবেন তখন দেখবেন আর jQuery ভালো লাগবে না, তখন এটা দিয়ে করতে পছন্দ করবেন। বাট ক্লায়েন্টের কারণে এখনও jQueryটা শিখতে হয়, কারণ ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো এখনও jQuery দিয়ে করা। বুঝতে পারছেন? সো jQueryটা শিখে রাখা উচিত। অনেকে বলে jQuery, অনেকের কাছে শুনবেন বলবেন ব্যাকডেটেড, এখন আর লাগে না, এখন তো জাভাস্ক্রিপ্টই সব করা যায়, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করেই তো সব করা যায়। তারপরও শেখাটা লাগবে, কারণ ক্লায়েন্টের অনেক কাজে আপনার এগুলো করতে হবে। এবং এই jQuery প্লাগইন ইন্টিগ্রেশনটা আপনার অবশ্যই লাগবে ওয়েবসাইটটাকে ইউজার ইন্টারেক্টিভ করার জন্য। তো এই ছিল jQuery নিয়ে আপনাদের ক্লাস। আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, কিছু প্লাগইনের নাম বলছি, এগুলো প্র্যাকটিস করবেন। কোনো কিছু না পড়লে প্রত্যেকটা প্লাগইনের ডকুমেন্টেশন পড়বেন। ওই প্লাগইনের ডকুমেন্টেশনের পাশাপাশি ভিডিও দেওয়া থাকে, ভিডিওটা দেখে দেখে এগুলো প্র্যাকটিস করেন, ট্রাই করেন, বাসায় প্র্যাকটিস করেন। অ্যাটলিস্ট যে কয়টা প্লাগইন বলছি এগুলো প্র্যাকটিস করেন, তাহলে মোটামুটি ক্লায়েন্টের প্রজেক্ট করতে গেলে এগুলোর মধ্যেই দেখবেন ম্যাক্সিমাম কাজ 70 থেকে 80। বাকিগুলো হয়তো আপনাকে একটু এই jQuery রেঞ্জে বা বেস jQuery ওয়েবসাইট থেকে নিয়ে নিয়ে আপনাকে হয়তো ইন্টিগ্রেট করতে হতে পারে। ক্লিয়ার?
আচ্ছা, এখন মিহির দাস একটা প্রবলেম বলছেন, প্রবলেমটা একটু দেখি।